জনাব হুমাম কাদের চৌধুরী, আমি একটা প্রশ্ন জনাব আদিবকেই করতে চাই। এই ব্যাপারে আপনার মতামত আমরা চাই, কিন্তু আপনার মতামতটা আমি জনাব আদিবকে শুনে তারপরে আপনাকে শুনতে চাই। জনাব আদিব, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে এরকম বলা হয়েছে যে বিএনপির সাথে এনসিপি কতগুলি আসন চায়, কতগুলি মন্ত্রিত্ব চায়, কিভাবে আসন ভাগাভাগি করবে। এই সংবাদ প্রকাশের পরে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আপনাদের দলের পক্ষ থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে যে পত্রিকাটি আসলে খবরটি উইথড্র করে নাই। তারা এরকম একটা বলেছে যে দলের ভিতর থেকেই কেউ না কেউ কথা বলেছেন, হয় বিএনপি থেকে, না এনসিপি থেকে, না দুই দল থেকেই। আপনার কাছে এটি কি মনে হয় যে আসলে কি আপনারা বিএনপির সঙ্গে কোনো আলোচনাই করছেন না, নাকি আলোচনায় নাম্বারটা ঠিক হয় নাই, নাকি আপনারা আসলে এককভাবেই নির্বাচনের কথা ভাবছেন, সব দলের সাথে আলোচনার পথ উন্মুক্ত রেখেছেন? আপনার পক্ষে যতটুকু বলা সম্ভব ততটুকু যদি বলেন জনাব আরিফুল ইসলাম আদিব। আহ, ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। খালেদ ভাই, আপনি যে পরিচয় দিচ্ছেন এর পাশাপাশি আমার দলের পক্ষ থেকে আরো একটি দায়িত্ব পালন করা হয়, সেটা হচ্ছে রাজনৈতিক লিয়াজো প্রদান। লিয়াজো কমিটির প্রধান হিসাবে আমি আমার দলের পক্ষ থেকে বিভিন্ন জি। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের যে হুম। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যে বৈঠকগুলো হয়ে থাকে সেই বৈঠকগুলোতে আমি নানাভাবে অংশগ্রহণ করে থাকি। সে বৈঠকের গুরুত্ব অনুযায়ী কোনো কোনো বৈঠকে সরাসরি আহ্বায়ক নিজে উপস্থিত থাকেন এবং অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত হয়ে থাকেন। প্রথমত যে বিষয়টি হয়েছে যে প্রথম আলোর যে রিপোর্টটি করেছে সেটি করা হয়েছে এবং তাদের সাথে আমরা যখন যোগাযোগ করছি তারা বলেছে এটা বিএনপির সোর্স থেকেই মূলত সেই বিষয়টি নিউজ হয়েছে, অর্থাৎ বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা যেটা কথা বলেছে সেটা বিএনপির কাছ থেকে। প্রথমত বিষয় হচ্ছে যে আপনি দেখেন এই বিশেষ করে যখনই জুলাই সনদের আইনি বাস্তবায়ন বা অন্যান্য বিষয়গুলোতে এনসিপি খুব দৃঢ় অবস্থান করছিল, তখনই বারবার নির্বাচন প্রসঙ্গটি আসছে এবং নির্বাচনে অর্থাৎ বিএনপি এবং জামাতের বাহিরে আলাদা একটা রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে, আলাদা একটা রাজনীতি নিয়ে যে একটা শক্তি দাঁড়িয়ে থাকতে পারে, সেই শক্তিটি যেন না দাঁড়াতে পারে নানা ধরনের এস্টাবলিশমেন্টের সেখানে নানা ধরনের চেষ্টা ছিল। অর্থাৎ তারা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে যে নির্বাচনকে কেন্দ্র করে দুটি মেরু করা, অর্থাৎ একটা হচ্ছে বিএনপি বনাম জামাত, ইসলামপন্থী বনাম জাতীয়তাবাদ, এই যে একটা ক্লিয়ার সমীকরণ করে বাকি যতগুলো শক্তি আছে শক্তিগুলোকে টেনে বাকির দিকে নিয়ে যাওয়া অথবা ঠেলে নিয়ে যাওয়া। তারা যদি কোনো ধরনের, যেমন ধরেন আমরা গত পরশু আমাদের 9টি দলের একটা বৈঠক হয়েছে, গণ অধিকার, গণসংহতি আন্দোলন মানে গণতন্ত্র মঞ্চের 6টি দল, এনসিপি এবং গণ অধিকার এবি পার্টি সহ। ফলশ্রুতিতে সেখানে কিন্তু আপনার দেখেন এইভাবে কিন্তু আলোচনাটা আসে নাই যে আসলে এই 9টি দল জোট করলে কোন প্রক্রিয়া করবে, কত আসনে করবে, আসনের সংখ্যাটা আসে নাই। কিন্তু যখনই বিএনপি জামাতের সাথে আপনি জুলাই সনদের ইস্যুতে কিংবা অন্য ইস্যুতে যখন কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো মিটিং করে, সেটিকে এমন ভাবে পোট্রে করা হয় যে আসলে তাদের কাছে আসন চাচ্ছে। অর্থাৎ এই পুরা নির্বাচনে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটাকে এমন ভাবে একটা হাইপ দেওয়া হচ্ছে যে আগে বাংলাদেশে নির্বাচন হলে আওয়ামী লীগ আসন বন্টন করত, আসন না, বিক্রি না। করত। এখন সেটি না, আমি বলি এখন বিষয়টি এরকম হচ্ছে যে আগামী নির্বাচনে সকল আসন বিএনপির থেকেই লাইসেন্স নিয়ে হচ্ছে আসনে নির্বাচন করতে হবে, অর্থাৎ বিএনপি আসন বন্টনটা করছে। আসন বন্টনের জায়গাটা ঢাকা থেকে লন্ডনে শিফট হচ্ছে কিনা এই ধরনের একটা ভাইব দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে এই বিষয়টি যে আলাপটি দেওয়া হচ্ছে এটি আসলে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এখানে বিষয় আমাদের দলীয় যে বক্তব্য সেটিও আমরা দিয়েছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে আসলে আসনের সংখ্যা নিয়ে, আপনি যেটি বলছেন নাম্বার নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা তো দূরের কথা, আমাদের হয় না। আমাদের আলাপ আলোচনাটা হয়েছে আমরা দেখি যে জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে কোন দল কতটুকু আন্তরিক এবং তারা বাস্তবায়ন করবে সেটার বিষয় আমরা মূলত ওকে। দেখতে চাই। ওকে। এইটার বিষয় মূলত হবে আগামী নির্বাচনে এনসিপি জুলাই সনদের পক্ষে যদি বিএনপি জামাত যে অবস্থান করবে তার সাথে একটা রাজনৈতিক বোঝাপড়া কিংবা জোট হতে পারে, কিন্তু তার পূর্বে এই ধরনের আলাপ দেওয়া মূলত এনসিপি নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটা এক ধরনের বলা চলে যে চেষ্টা। না, কিন্তু জনাব আদিব, আপনি তাহলে বলছেন যে আসন, মানে এটা আসন ভাগাভাগি বলাটা একটু কেমন, কিন্তু আসলে আসনের সংখ্যা নিয়ে মানে ওরকম কোনো আলোচনা আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে এখনো না না করছেন না? না না, হয়নি আমাদের কিন্তু দলের কিন্তু সাথে। সেইটা করার কোনো সম্ভাবনা কি আপনারা খোলা রাখছেন? আমরা জানি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আপনারা যে প্রতিক্রিয়া জানালেন তাতে কি মনে হলো যে হুম। আপনারা আসলে এটা মানে করার পথও রুদ্ধ করে দিলেন? যদি বিএনপি বা আপনাদের নেতৃবৃন্দের এরকম ইচ্ছাও হইতো, মানে আপনাদের যদি এরকম ইচ্ছাও হইতো যে আপনারা
একটা আসনের মধ্যে সমঝোতা করবেন, সেটাও কি আপনারা বন্ধ করলেন কিনা? না, আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে আগামী নির্বাচনে যে রাজনৈতিক মেরুকরণে এনসিপি মধ্যমপন্থার দল হিসাবে নাগরিকদের মর্যাদার প্রশ্নে একটা আলাদা শক্তি হিসাবে হাজির হইতে চায়। ওকে, সেই ওকে। জায়গা থেকে এনসিপি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এখন পর্যন্ত। জনাব আদিব, আপনাকে ধন্যবাদ। জনাব হুমাম কাদের চৌধুরী, আমি আপনাকে এই জায়গা থেকেই প্রশ্নটা করতে চাই যে আমি ধরে নিলাম যে কোনো একটা ধরনের আলোচনা হয়েছেও, কিন্তু বিএনপির পক্ষ থেকে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওরা 10টা আসন চেয়েছে, 20টা আসন চেয়েছে, আপনি জানেন যে, বা এগুলি কেন মানে সামনে আসছে? মানে বিএনপি কি এনসিপিকে এতভাবে চায় যে এনসিপি বিএনপির মধ্যে আসুক, বা পত্রপত্রিকায় বা গণমাধ্যমে এটা বলে দেওয়া, যেমন জনাব আদিব দাবি করলেন যে যে সোর্সের কথা পত্রিকাটি উল্লেখ করেছে সেই সোর্সটা আসলে বিএনপির সোর্স, অর্থাৎ কোনো আলোচনা যদি হয়েও থাকে এনসিপি এটাকে এখনো মানে জনগণের সামনে আনতে চাচ্ছে না, কিন্তু বিএনপি চাচ্ছে। এটার কারণ কি বলে আপনি মনে করেন যেন হুমায়ুন কাদের চৌধুরী, আপনাদের কেন এনসিপিকে খুব দরকার? প্রথমে আসসালামু আলাইকুম খালিদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ করার জন্য। আপনি আদিবকে সাহেবকে যে প্রশ্নটা করেছেন, ও লম্বা চড়া জবাব দিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে উনি যেটা বললো যে এই আসন ভাগাভাগি নিয়ে ওনারা কোনো আলাপ করেনি, আর যেই আলাপটা বর্তমানে মিডিয়ার মধ্যে এসেছে ওটা বিএনপির একটা সোর্সের থেকে এসেছে। বিএনপির কোন সোর্সের থেকে এসেছে ওই জিনিসটা এখনো ওনারা খোলাসা করেননি। আমি বলতে পারবো না যে আমাদের দলের পক্ষ থেকে কে এই কথা বলেছে, কারণ এই জিনিসটা আমরাও জানি না। আমিও আপনার মতন এটা পত্রপত্রিকায় দেখেছি যে এরকম আলাপ আলোচনা হচ্ছে। তবে যে জিনিসটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে বিএনপি কি আসলেই এত চাচ্ছে এনসিপি কে, আমার দলের প্রধান বেশ কিছু বছর আগে একটা ওনার একটা চিন্তাধারা ছিল। উনি একবার বলেছিলেন যে উনি সকলকে নিয়ে একটা সরকার গঠন করতে চায়। উনি কিন্তু ওখান থেকে সরে আসেননি, উনি এখনো চাচ্ছেন যে আমরা যদি এমন একটা সরকারকে গঠন করতে পারি যেখানে সব ধরনের সব পলিটিক্যাল মাইন্ডসেটের মানুষরা এসে যোগ দিয়ে আমরা যেটাকে মোটা দাগে সবাই ন্যাশনাল গভর্নমেন্ট হিসেবেই বলে। আমরা এটা একটা ডেমোক্রেটিক ইলেকশনের পরে যেহেতু একটা গভর্নমেন্ট ক্রিয়েট করা হবে, ওটাকে আমি ন্যাশনাল গভর্নমেন্ট বলতে পারি না। তবে মাইন্ড ফ্রেমটা কিন্তু এখন ও জায়গাতেই আছে। আপনি দেখছেন যে আমরা অনেকগুলি আসন অলরেডি ছেড়ে দিয়েছি অন্যান্য দলের জন্য। বেশ কিছু দল যারা আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল গত 16 বছর, তাদের জন্য আমরা কিছু আসন ছেড়ে দিয়েছি। আমরা আশা করছি যে এই কোয়ালিশনটা আরো বড় হবে, আর আমরা আশা করছি যে এই যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা যারা এখন পলিটিক্সে এসেছে তারাও যেন আমাদেরকে জয়েন করতে পারে। তাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা এটা এডমিট করি। বড় দল হলেও আমাদের চিন্তাধারা এখনো বেশ ওপেন মাইন্ডেড। আমরা এখনো চাচ্ছি যে যাদের থেকে আমরা কিছু নতুন কিছু শিখতে পারবো তাদেরকে আমরা সবসময় আমন্ত্রণ করব। এনসিপি এমনই একটা দল, আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশের ভবিষ্যতে এনসিপি কে আমাদের দরকার হবে। আর আপনার সাথে কথাবার্তা বলার সময় আমি চিন্তা করছিলাম যে ভবিষ্যতে যদি আমরা একসাথে কাজ নাও করতে পারি, একই সাথে যদি আমরা সরকার গঠন নাও করতে পারি, আমরা কিন্তু চাবো যে আমরা যদি বিরোধী দলে থাকি আমরা শক্তিশালী একটা বিরোধী দল হিসাবে কাজ করতে পারবো, আর ওনারা যদি বিরোধী দলে থাকে ওনারা যেন একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে কাজ করতে পারে। সেই কারণেই কিন্তু এই বোঝাপড়াটা চলছে আমাদের মধ্যে, এই আলোচনাটা চলছে। আনফরচুনেটলি এনসিপির সাথে যখন আলাপ আলোচনা হয় তখন আমি ওই ধরনের মিটিং এর মধ্যে থাকি না। তবে এনসিপির অনেক ব্যক্তির সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে, এবং আমি কিন্তু এই যোগাযোগটা মেনটেন করছি যে পলিটিক্সের মধ্যে আপনার শেষ বলে তো কিছু নেই। সেই জন্য ওই রিলেশনশিপটা আমরা বিল্ড করতে চেষ্টা করছি যে নেগোসিয়েশন যদি হয়, ব্যাকডোর নেগোসিয়েশনও যেন সবসময় অনগোয়িং থাকে। ওকে, আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সকলকে নিয়ে সরকার গঠন করার ইচ্ছাটা যে আপনারা দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাও স্পষ্ট করছেন যে নেতৃত্বে আপনারাই থাকবেন। অর্থাৎ মানে আপনাদের নেতা মেনে, আপনাদেরকে বড় জোট মেনে যারা আসতে চায় তারা আসবে। তো এখন যারা নতুন বন্দোবস্তের কথা বলে যারা এই জুলাইয়ের আন্দোলন করলো, অগাস্টে রক্ত দিল, তারা কেন আপনাদের নেতৃত্ব মেনে আসবে? মানে সেটা কেন? মানে আপনারা অনলি বিকজ আপনারা বড় দল, এর আগেও দেশ শাসন করেছেন সেজন্য? মানে
না আর কিসের জন্য আমাদের না না, এখানে আমি আপনার সাথে একমত। এখানে আমরা আমরা ডেফিনেটলি চেয়েছি যে আমাদের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে, যারা যারা আমাদেরকে জয়েন করবে তারা আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নেতা মেনেই হয়তো জয়েন করবে। এটা আপনি এখানে একদমই ভুল না। এটার একটা কারণ আছে, এক্সপিরিয়েন্স। আপনারা আমরা রাজনীতিতে যারা যারা করি, এখানে এক্সপিরিয়েন্সটি একটা বড় ফ্যাক্টর। এই জিনিসটা হয়তো নতুন যারা এসেছে তারা স্বীকার করতে রাজি না। কিন্তু মিস্টার চৌধুরী, আওয়ামী লীগ তো অনেক দিনের এক্সপিরিয়েন্স ছিল, এক্সপিরিয়েন্স চুরি। ওনাদের তো সমস্যা হয়েছে যে ওনারা চুরির এক্সপিরিয়েন্সকে কাজে লেগে না, রাজনীতির এক্সপিরিয়েন্সও ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সে অনেক বেশি, মানে আমরা তো অনেক বেশি ইতিবাচক দেখি নাই এক্সপিরিয়েন্স মিস্টার চৌধুরী, এটার জন্য আমরা বলতেছি আর কি। না না, আমি এখানে আপনার দেখেন, আপনার আওয়ামী লীগের ব্যাপারে আমি একদমই অপছন্দ করি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলার। হাউএভার, আওয়ামী লীগের কথা যেহেতু আপনি উঠিয়েছেন, আমি বলে দিই, আওয়ামী লীগের যখন তারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন নতুন আওয়ামী লীগকে তারা দলে নিয়ে এসেছে এবং পদ পদবি দিয়েছে, ওরা কিন্তু একটা ফ্যাক্টর বারবার করে দেখেছিল যে এরা ডিসিপ্লিন কত মেনটেন করে চোর বাবাদের, এবং তারা নিজেরা কত ভালো চুরি করতে পারে। ওই এক্সপিরিয়েন্সটা দেখেই কিন্তু তাদেরকে পদ পদবি দেওয়া হতো। আমরা এখন যেটা চেষ্টা করছি যে আমাদের নেক্সট জেনারেশন যারা নতুন নতুন পলিটিক্সে আসছে, তাদের মেধা এবং তারা কতটা দেশপ্রেম দেখাতে পারে, এই জিনিসটা বিবেচনা করে কিন্তু আমরা আস্তে আস্তে করে তাদেরকে দলের মধ্যে জায়গা দিচ্ছি এবং তাদেরকে কিছু প্রাধান্য দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো এক্সপিরিয়েন্স রোল প্লে করতে পারে। জনাব চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব আদিবের কাছে একটু আসি। জনাব আদিব, আমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করছি এনসিপির রাজনীতিটা বোঝার, কিন্তু এনসিপি নিজেদের রাজনীতিটাকে যেভাবে মানে বলতে চাইছে যে এটা বিএনপির থেকে আলাদা, জামায়াত থেকে আলাদা, অন্য একটা রাজনীতি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এনসিপির রাজনীতিটা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এনসিপি আসলে আমাদেরকে, এনসিপি যদি দেশ পরিচালনায়, সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, দেশ পরিচালনায় যদি থাকে, তাহলে এনসিপি আমাদের কোথায় নিয়ে যেতে চায় এবং কতগুলি পার্টিকুলার স্পেসিফিক কোশ্চেনের জবাব কি এনসিপি আমাদের দিয়েছে কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা কেন আমি প্রশ্ন করছি আদিব, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এনসিপির নেতৃবৃন্দ এক একজন নেতা এক এক রকম ভাষায় কথা বলেন, এবং এনসিপি মোটামুটিভাবে একরকমভাবে কথা বলতেছে সেইটা আমার মনে হয় নাই। এবং যারাই আসলে এনসিপির বিপক্ষে যায়, এটাও একটা প্রশ্ন যে তাদেরকে অনেক শত্রু জ্ঞান করা হয়। যেমন ধরেন, প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হলো, আপনার দলের শীর্ষ নেতা একজন বললেন যে আপনি যদি লাগে আপনি আমাদের দলের টিকেটে এসে ইলেকশন করেন। মানে আমি সাংবাদিকদের প্রতি এইরকম আমি জীবনে দেখি নাই। মানে আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে তারুণ্য, এটা কি আসলে, মানে, বা আপনি যদি প্রথম থেকে বলতেন এনসিপির রাজনীতিটা আসলে কি, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আবারও। দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, এখন পর্যন্ত গত 8-9 মাসে আমরা এনসিপি গঠিত হওয়ার পর থেকে, 28শে ফেব্রুয়ারির পর থেকে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, আমাদের প্রথম থেকে, যে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নিউ রিপাবলিক চাই। এবং সে কারণে আমরা যেটি বলেছি, এখানকার শাসনতান্ত্রিক কাঠামোর একটা মৌলিক পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, এই দুইটা জায়গায় আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। রাজনৈতিক মৌলিক কাঠামো পরিবর্তনের জায়গায় আমরা বলেছি সেটা মৌলিক কাঠামো পরিবর্তন করে এটা নতুন সংবিধান দরকার, যে নতুন সংবিধান আমাদের এখানকার মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে, মূলনীতিতে আমাদের একটি নতুন সংবিধান হবে। এবং সেখানে আরো অন্যান্য অধিকারের বিষয়, যেগুলো আরো ডিটেলস আমাদের ঐকমত্য কমিশনে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা এনসিপি এজ এ পার্টি আকার এস্টাবলিশড হয়েছে। এনসিপি কোনো ব্যক্তি আকার এস্টাবলিশড হয় না, অর্থাৎ এনসিপি নাহিদ ইসলাম কিংবা এনসিপি হাসনাত আব্দুল্লাহ কিংবা সাজিস আলম সেটা হিসাবে এস্টাবলিশড হয় না। এনসিপি তার নেতৃত্বকে সবসময় বাংলাদেশে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে জবাবদিহিতা এবং তাকে কন্টিনিউয়াস প্রশ্নের মধ্যে দিয়ে নিয়েছে। সেটা তার দলীয় অভ্যন্তরীণ প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয়, এবং তার দলীয় নেতৃবৃন্দরা যদি কোনো রাজনৈতিক বক্তব্য বা মন্তব্যের ক্ষেত্রে তারা ভুল করে থাকে, তাকে পাবলিকের সামনে তাকে অ্যাপোলজি করতে, সেটাকে তার দলীয়ভাবে সেখান থেকে চেষ্টা করা হয়। ফলশ্রুতিতে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে একটি সমন্বিত লিডারশিপের একটা নতুন ডিনামিক্স নিয়ে আসছে। সেটা আপনি বাংলাদেশের রাজনীতিতে, যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের দু পরিবারের যে রাজনীতি দীর্ঘ 54 বছর ধরে চলে আসছে, শেখ পরিবার কিংবা জিয়া পরিবার,
এর বাহিরে আমরা দেখেছি যে জামাত ইসলাম কিংবা জাতীয় পার্টি আলাদাভাবে একটা রাজনীতি করছে। সেই দলগুলোর ক্ষেত্রেও জামাত ইসলাম যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি, তার একটা আলাদা রাজনীতি। জাতীয় পার্টি ফুললি একেবারে পরিবার ভিত্তিক। ফলশ্রুতিতে এনসিপি এখানে যে নিউ লিডারশিপ এবং সমন্বিত একটা লিডারশিপের যে একটা রাজনীতি, সেই রাজনীতি সংস্কৃতিটা এনসিপি নিয়ে আসে। এনসিপি আরো কিছু সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে চেঞ্জ করার চেষ্টা করেছে, কিন্তু এখানে আমাদের এই চেষ্টাটা রাজনীতি সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র এটা এনসিপিরই দায়িত্ব না, বরঞ্চ এনসিপির পাশাপাশি এখানে বিদ্যমান যে বিএনপি আছে, আপনি জামাত বলেন, অন্যান্য দলগুলোকে একই সাথে দায়িত্ব পালন করতে হবে। আমরা এখানে দেখেছি যে 54 বছরে বাংলাদেশে যে বাংলাদেশটা আমাদের এখানকার সিভিল সোসাইটি বলেন, আমাদের এখানে ইস্টাবলিশমেন্ট বলেন, রাজনীতি বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় আমাকে মুখোমুখি করছে। আমি যেখানে একটা নতুন রাজনীতি করতে চাচ্ছি, আমি এখানকার বাংলাদেশে একটা নিউ পলিটিক্যাল ইকোনমি আমাকে খুঁজতে হলে আমাকে নতুন করে চিন্তা করতেছে আমি যদি একটু মাঝখান থেকে কথা বলি যে আপনি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চেয়েছে এনসিপি, সে কথা বলেছেন, সংবিধানের পরিবর্তন চেয়েছে, সে সবই ভালো ভালো কথা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা প্র্যাকটিসের ক্ষেত্রে এনসিপি কতটা করলো সেটা যদি আমরা পিছন থেকে তাকাই, তাহলে আপনি এটার মধ্যে কি দেখেন? আসলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী থেকে এনসিপি কিভাবে দল পরিচালনা করছে, তাদের ব্যয় কোথায় নির্বাহ করছে, তারা বাড়ি ভাড়া কোত্থেকে দিচ্ছে, তারা চাঁদাটা কিভাবে নিচ্ছে, কত টাকা, এইটার কোনোটাই অনেকটাই পরিষ্কার করার কথা, কিন্তু তা কিন্তু আসলে পরিষ্কার করা হয় নাই। বারবার, যেমন ধরেন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আমরা বাংলাদেশে কিন্তু কমিউনিস্ট পার্টি দেখেছি, যে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার হিসেবে তারা টাকা বেতন নিতেন। আপনাদের দলের প্রধান কি আপনাদের দল থেকে বেতন নেন? আপনি কি আপনাদের দল থেকে বেতন নেন? এই প্রশ্নগুলি আসবে। মানে আমরা যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মধ্যে অর্থ সমাগম এবং অন্যান্য জায়গা থেকে এই কথাগুলি বলি, তাহলে কিন্তু অনেকগুলি জায়গায়, যেমন আরেকটা বলি, এটা আমি শেষ, যে আপনারা কিন্তু কারো কারো সমালোচনা করেন। ধরেন কোনো ব্যবসায়ীর সমালোচনা আপনি করবেন এবং কোন ব্যবসায়ীর সমালোচনা আপনি করবেন না, সেটাও কিন্তু আপনারা ঠিক করেন। কারণ আমরা 3টা একই ধরনের পচা ব্যবসায়ীর ক্ষেত্রে দেখি যে একটাকে আপনারা সমালোচনা করছেন, একটাকে করছেন না। এইটারও তো নিশ্চয়ই কোনো কারণ নিচে থাকবে, যেটা রাজনৈতিক কারণ। না, এখানে প্রথমত বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে আপনি যেটি বলেছেন যে ব্যয়ভার বহনের, দেখেন আমি সেই জায়গাটি পাল্টা প্রশ্ন করেছি যে আমরা 54 বছরে বাংলাদেশে, আপনার যখন আবার এখানে বলে যে তরুণরা নতুন রাজনীতি করতেছে, তারা শিখতেছে, তারা শিখতেছে, আমরা যখন শিখার চেষ্টা করতেছি, আমরা দেখতেছি আমাদের সামনে কোনো ভালো উদাহরণ নাই। ফলশ্রুতিতে আমাদের যেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাকে থিসিস, অ্যান্টিথিসিস এবং আমাকে মানে অন টেস্ট কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রসেস আমাকে চেষ্টা করতে হচ্ছে। আপনি যেটি বলছেন যে আপনাদের প্রধান, দলীয় প্রধান, সে এখান থেকে খরচ নিবে কিনা, আমাদের নতুন যে খসড়া গঠনতন্ত্র রয়েছে, সেই খসড়া গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি শুধুমাত্র কেন্দ্র না, একেবারে উপজেলা পর্যন্ত যারা মূল সংগঠক হিসাবে 2 থেকে 3 জন যারা ফুল টাইম পার্টি করবে, তাদের জন্য এনসিপি একটা আর্থিক কাঠামো কিংবা পার্টি থেকে একটা কাঠামোর চিন্তা ভাবনা করছে। এখনো সেটি বাস্তবায়ন এখনো হয় না, কারণ আমরা মাত্র পথ চলা শুরু করছি। একই সাথে আমাকে 3টি কাজ করতে হচ্ছে। আমাকে নিয়মিত রাজনৈতিক যে বহাসগুলো হচ্ছে সেটা অংশগ্রহণ করতেছে, আমাকে দলকে শক্তিশালী করতে হচ্ছে, একই সাথে আমাকে এখানকার নিবন্ধনের জন্য নানা ফোর্সের সাথে আমাকে ফাইট করতে হচ্ছে। ফলশ্রুতিতে আমরা আমাদের যে থিসিস গুলো, আমরা যেগুলো চিন্তা করতেছি কন্টিনিউস, তাহলে আমাদেরকে এখানে আমরা এমন একটা জায়গা প্রসেসে শুরু করতে চাচ্ছি যেটার উদাহরণ আগে নাই, যেটাকে আমাকেই নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা এই ইসিতে নিবন্ধন করার আগে এখানে বাংলাদেশে কেউ কোনোদিন প্রতিষ্ঠান সে কোন নীতিমালার ভিত্তিতে তার প্রতীক বরাদ্দ করতেছে, সে এটা কি শুধুমাত্র ইসির যে কর্মকর্তা যে 5 জন, তার মানে ব্যক্তি ইচ্ছার উপরে একটা দলের তার হচ্ছে তালিকা কি ঠিক হবে কিনা, এটা আমি বলি এই কোশ্চেনটা আমরা করছি। জি, আমরা একটু স্পেসিফিক সাজায় নিয়ে আসি। তাহলে আপনি বললেন যে আর্থিক কাঠামোতে আসলে দলের প্রধানরা বা দলে যারা মানে অনেক বেশি সময় দিবেন তারা টাকা নেবেন না, সেটা ঠিক করা হচ্ছে। আপনাকে এটাও ঠিক করবেন যে আপনারা কোন দল থেকে কত টাকা চাঁদা নিচ্ছেন বা আর্থিক সহযোগিতা নিচ্ছেন, সেটা আপনারা প্রকাশ করবেন। এক সময় এই প্রশ্ন করার পরে এটা বলা হয়েছিল যে তাহলে তো তাদের উপর আক্রমণ আসতে পারে, কিন্তু সারা পৃথিবীতে এটাই তো নতুন বন্দোবস্ত, যদিও উদাহরণ নাই। আমরা এই প্রশ্ন আসলে বিএনপিকেও করব। জনাব হুমায়ুন কাদের চৌধুরীর মতো যারা তরুণ নেতারা আছেন, তারা কিন্তু এই প্রশ্ন অলরেডি অনেকভাবে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আপনারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনারা কি এগুলি ঠিক করবেন যে আসলে এই কোন পলিটিক্যাল পার্টি কিভাবে চাঁদা নিবে এবং সেটা কিভাবে জনসমক্ষে এটা রাখবে, এগুলিও কি আপনারা ঠিক করেছেন? এখানে বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে পাবলিকলি আমাদের চাঁদা উত্তোলনে, চাঁদা বলতে আমাদের যে ডোনেশন যে সিস্টেম আছে, সেখানে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের দলের যারা কর্মী,
তারা সরাসরি নিজেরা দিয়ে থাকেন, অনেকে নগদে দিয়ে থাকেন। একই সাথে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত, উপজেলা পর্যন্ত আমাদের যে কমিটি কাঠামো আছে, সেই কমিটির যারা দায়িত্বে আছেন তারা তাদের ব্যক্তিগত পেশাগত জায়গা থেকে শুরু করে নিজেরা যতটুকু পারেন সক্ষমতা অনুযায়ী করে থাকেন। এর পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও দিয়ে থাকে। জি, এখানে প্রকাশের আমরা কিভাবে প্রকাশটা করব সেটার আমি তো যেটা বললাম আপনাকে, যে আমরা কোন প্রক্রিয়া পলিটিক্যাল ইকোনমিটা আমরা কিভাবে এখানকার এস্টাবলিশ করবো, একটা নতুন উদাহরণ দিব, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আপনাদেরও যদি বেটার কোনো সলিউশন কিংবা সাজেশন কিংবা প্রস্তাবনা থাকে, সেটাও দ্বারা আমাদেরকে আমার কাছে তো কোনো বেটার সাজেশন না, আমার কাছে একটাই সাজেশন, যা কিছু সবকিছু স্বচ্ছ করা আর কি, আর কোনো কিছু না। যে আপনি যদি 5 টাকা কাউকে দেন, 10 টাকা কারো কাছ থেকে নেন, সেটা খালি প্রকাশ্যে থাকা। আরেকটা প্রশ্ন এই পর্যায়ে আপনার কাছে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এনসিপি রাজনীতিটা বুঝতে চাই বলে এটিও বুঝতে চাই আসলে এনসিপির রাজনীতিতে ধর্ম কিভাবে ব্যবহৃত হবে, শিক্ষা, নারী শিক্ষা, সেগুলি কিভাবে করা হবে, সেই ব্যাপারে কি আসলে একটা পরিষ্কার জায়গায় কি এনসিপি পৌঁছেছে? যেমন জামায়াতে ইসলামীর জায়গাটা একরকম ভাবে আমরা বুঝতে পারি, আপনি বলতেছিলেন জামায়াতে ইসলাম একটি ধর্ম ভিত্তিক দল, আপনাদের ক্ষেত্রে কি এইটা বলা হচ্ছে যে আপনারা ধর্ম ইস্যুটাকে কিভাবে ডিল করবেন, নারী বা নারীর প্রতি ব্যবহারটাকে আপনারা কিভাবে ডিল করবেন, সেটা কি পরিষ্কার হয়েছে? প্রথমত বিষয় হচ্ছে যে আমাদের এখানে মূল এখন পর্যন্ত যে বেসিক জায়গাটা ঠিক আছে, ধর্মের ক্ষেত্রে, শুধু ধর্মের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছি, বাংলাদেশের মানুষের, নাগরিকদের যেখানকার ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ আছে, এবং এখানকার জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক মূল্যবোধ এবং বিশ্বাস ঐতিহ্য আছে, সেটার সাথে সাংঘর্ষিক কোনো কিছুই হচ্ছে এনসিপি কোনো জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া কিংবা তার এজেন্ডার ভিতর চাপিয়ে দেওয়া, সে চেষ্টাটা এনসিপি করবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনার নারীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি দেখেন যে এইবার ঐক্যমত কমিশনে একটি, আমাদের ক্ষেত্রে সম্বন্ধে খুব এক্সেপশনাল হয়েছে, নারীর ক্ষেত্রে যে প্রস্তাবনাটা ঐক্যমত কমিশন দিছে, সেখানে একমাত্র আমরাই হচ্ছে একটা পজিটিভ নোট অফ ডিসেন্ট দিয়েছি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু বলেছিলাম যে 100 আসনে সরাসরি নারীরা নির্বাচনে অংশগ্রহণ করবে। তখন এটি যখন কোনো দলই রাজি হয় না, তখন আমরা বলছিল যে পার্সেন্টেজে আসেন, যে কত পার্সেন্ট মনোনয়ন দিবে। আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে ন্যূনতম 20% যেন দলগুলো তাদের মনোনয়নে সরাসরি যেন ন্যূনতম 20% দেয়। আপনি দেখছেন যে ইতিমধ্যে জাতীয়তাবাদী দল তাদের 238 জনের দিচ্ছে, সেখানে মাত্র 10 জন, তার ভিতরে বেগম খালেদা জিয়া বাদে বাকি থাকে 7 জন। ফলে সেখানে আমরা বলেছিলাম যে ন্যূনতম 15 হলে মিনিমাম 50 জন হওয়ার কথা, কিন্তু আমরা যেটি দেখলাম সর্বশেষ ঐক্যমত কমিশন সেটা 5% সেটা ঠিকই আছে, সেটা ঠিকই আছে আদিব, আপনি এটা ঠিকই ধরেছেন, কিন্তু আমরা আপনার কাছে আবার আসবো। কিন্তু আমরা যে আপনাদের রাজনৈতিক পরিষদ দেখি, আপনাদের যে 10 জন আসলে শীর্ষস্তরের নেতা দেখি, তার মধ্যে নারীর সংখ্যা তো 1 জন বা 2 জন, সেটিও নিশ্চয়ই আপনারা মনে রাখবেন। না, এখানে আমি বলি, একটু জাস্ট আমাকে 30 সেকেন্ড বলতে দিবেন। বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দলের বিগত সময় এবং গত 50 বছরে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের 30% সর্বোচ্চ এনসিপিতে আছে। সেটাতে আপনারা কি করেছেন? না আদিব, আমি বলি আপনারা খুবই স্মার্ট, তো আপনারা কি করেছেন, আপনারা প্রথম 10 জনের পরে আবার এটাকে 100 জনের মধ্যে দিয়ে আপনারা 30 জন আনতে পারবেন, কিন্তু প্রথম 10 জনে 3 জন। আমি তথ্যটা দিচ্ছি, আমি বলি আমাদের প্রথম 10 জনের 3 জনই নারী। আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের সামান্তা শারমিন আপু, তিনি রাজনৈতিক প্রটোকলে আমার উপরে সিনিয়র, এবং আমাদের সিনিয়র যুগ্ম সদস্য এই 10 জনের মধ্যে 3 জন নারী। আপনি মনে করছেন যে এই 30%ই সর্বোচ্চ নীতি নির্ধারণ, সর্বোচ্চ নীতি নির্ধারণের 30% নারী, মানে এটা সিনিয়র যুগ্ম সদস্য সচিব, এবং এটা বাংলাদেশের কোন দলে নাই। আপনার জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম 19 জনের, সেখানে 1 জন নারী নাই। বিএনপির স্থায়ী কমিটি 16 জনের, সেখানে নারী 1 জন। আপনি গণসংহতি আন্দোলনের 7 জনের 1 জন। আমি গণ অধিকার পরিষদের আমার মনে হয় আপনার পয়েন্ট একদম এস্টাবলিশ। আমি মানলাম যে আপনাদের দলে নীতি নির্ধারণ পর্যায়ে সবচেয়ে বেশি নারী রয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব হুম্মাম কাদের চৌধুরী আপনার কাছে আসতে চাই। আমি 2টা প্রশ্ন একসঙ্গে করতে চাই জনাব চৌধুরী। আপনি জানেন যে চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহ নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। আপনি কোনো ধরনের নিরাপত্তার হুমকি মানে বা অ্যালার্ম অনুভব করছেন কিনা, 1। আর 2 হচ্ছে উত্তরাধিকারের রাজনীতির প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে। আপনিও একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারেই রাজনীতিতে এসছেন। এই ব্যাপারটা কি আপনি পজিটিভ মনে করেন, নেগেটিভ মনে করেন? আপনি কি মনে করেন যে ধরেন
একজন কাদের হুম্মাম কাদের চৌধুরীর আসলে অনেক ল্যাটারাল এন্ট্রি হয়, যে মানে উনি অটোমেটিক, যেমন আমি যদি আজকে আপনার দলটি করতাম, আমার আজকে আপনার অবস্থানে আসতে আসলে জীবনে আসতাম কিনা আমি জানি না। মানে ব্যাপারটা হচ্ছে এইটা কি আসলে ফেয়ার হইতেছে কিনা অন্য সবার জন্য। বাট চৌধুরী পরিবারের যে কেউ যে কোনো সময় রাজনীতিতে আসবেন, আপনারা খুব একটা লেটারাল এন্ট্রি হবে, এইটা একটা খুব ভালো কথা কিনা, এইটা খুব ভালো কথা কিনা। বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার বা জিয়া পরিবারের একটা স্টেক থেকেই যাবে সবসময়। আপনি যদি একটু বলতেন প্রথমে নিরাপত্তার কথা যদি একটু বলে, তারপরে যদি উত্তর থেকে রাজনীতিটা বলতেন। প্রথমে নিরাপত্তা নিয়ে তো আমরা 5ই আগস্টের পর থেকেই আমরা সকলেই একটু টেন্স তো ছিলামই। কারণ আপনি জানেন যে হয়তো আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ পালিয়ে গেছে, বাট এখনো কিন্তু আওয়ামী লীগের যারা গ্রাউন্ড ওয়ার্কার্স বলেন অথবা তাদের ক্যাডার ভিত্তিক যারা আছে, তারা কিন্তু এখনো আইদার অন্য কোনো দলের শেল্টারে লুকিয়ে আছে, অথবা আমরা যেটা এখন আপনি ঢাকায় ছিলেন, আপনি জানেন যে প্রতিটা পাড়ায় কিন্তু বলা হয় যে চিটাগং এর আওয়ামী লীগ ঢাকায় লুকিয়ে আছে, ঢাকার আওয়ামী লীগ কুমিল্লায়, কুমিল্লার আওয়ামী লীগ ফেনীতে, এভাবে করে তারা কিন্তু এখনো যেটা আমরা বুঝতে পারি যে আন্ডার কভার তারা এখনো বাংলাদেশেই আছে। তো অবভিয়াসলি আপনার হয়তো মনে আছে যে 5ই আগস্টের পর একটা অভিযান চালানো হয়েছিল, যেখানে আওয়ামী লীগের যারা বৈধ অস্ত্রধারী আছে তাদেরকেও বলা হয়েছিল যে তারা যেন এসে থানার মধ্যে এগুলো জমা দিয়ে দেয়। কতগুলি অস্ত্র জমা হয়েছে এটা আপনার ভালো করে জানা আছে। এই অস্ত্রগুলি এখনো কিন্তু সার্কুলেশনের মধ্যেই আছে। আমি জানি না, এখনো তদন্ত চলছে এরশাদুল্লাহ সাহেবের উপরে যারা হামলা করেছে তারা কারা ছিল, তারা আওয়ামী লীগের ছিল নাকি অন্য কোনো দলের ছিল আমরা এখনো বলতে পারছি না। কিন্তু আমার যেটা অ্যাসাম্পশন ওটা হচ্ছে গিয়ে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, আই এম শিওর এটা কিন্তু একটা লাইসেন্স অস্ত্র নিশ্চয়ই ছিল, কারণ আওয়ামী লীগ সরকারের সময় তারা ঘন ঘন এভাবে করে অস্ত্র লাইসেন্স দিয়ে বেড়াচ্ছিল। তো ওই জন্য বলবো যে আমাদের ডেফিনেটলি কিছুটা তো টেনশন হয় যখন আমরা কোনো ধরনের বড় ধরনের প্রোগ্রাম করি বা কিছু করি। আপনি জানেন যে দলটা যেহেতু বড়, আমার এলাকার মধ্যে অনেক ব্যক্তি আছে যাদেরকে হয়তো আমি নামে চিনি না বা চেহারায় চিনি না। তারা আগে অন্য কোনো দলের ছিল না কিনা তাও আমি বলতে পারবো না। এখন অনেকেই চলে এসেছে, নমিনেশন যেহেতু হয়ে গেছে অনেকেই চলে এসেছে, তো এখন আমার মধ্যে তো একটা সবসময় টেনশন থাকেই যে অচেনা চেহারা অনেক বেড়ে গিয়েছে, তো এরা কারা। তো এই জিনিসটা নিয়ে আমি বলবো যে বাংলাদেশের প্রতিটা আসনের মধ্যেই প্রতিটা রাজনৈতিক ব্যক্তির মধ্যেই এই একটু কেয়ারফুল হওয়া দরকার আছে। আর এই জিনিসটা আমি খালি আমার দলের ব্যাপারে বলবো না, এটা বাকি সব দলকেও আমি সতর্ক করে রাখবো। সেকেন্ডলি আপনি যেই প্রশ্নটা করলেন, আমার এন্ট্রি ইনটু পলিটিক্স, হ্যাঁ, আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আব্বা জীবিত ছিল যখন আমি আস্তে আস্তে করে আব্বার পিছন পিছন হাঁটতাম। পরবর্তীতে আমাকে যখন দলের একটা পোস্টে আনা হলো, ওটা কিন্তু আমি জানি না খালেদ ভাই আপনি জানেন নাকি না, বাট তারেক রহমান সাহেব আমাকে নির্বাহী কমিটির সদস্য বানিয়েছিল আমার গুম হওয়ার 2 দিন পরে। ওনার ধারণাটা ছিল যে আমার প্রোফাইল যদি ইনক্রিজ করা হয় তাহলে হয়তো আমি জানে বেঁচে যাব, গুম তো হয়ে গিয়েছিলাম, হয়তো আমাকে মেরে ফেলবে না। ওভাবে করে ওই বিবেচনা করেই কিন্তু আমাকে একটা দলের পোস্টে আনা হয়। পরবর্তীতে আমি ফিরে যখন আসি তখন আবারও তারেক রহমান সাহেবের নির্দেশেই লো প্রোফাইল ছিলাম কিন্তু রাজনীতিতে ইনভলভ ছিলাম। হয়তো আপনার মনে আছে একটা স্লোগান দেওয়ার কারণে আমার প্রোফাইলটা অনেক হাই হয়ে গিয়েছিল, এবং এগুলা বিবেচনা করে কিন্তু আমাকে এখন নমিনেশন দেওয়া হয়েছে। তো আমার মনে হয় না যে, হ্যাঁ কিছুটা তো সিম্পলিফাই হয়েছে, হয়তো বাবার নামের কারণে আমার পরিচয়টা হাইলাইট বেশি হতো, তবে সবার জন্য কিন্তু একই রকম না। যারা যারা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরাও আছে যারা হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসে, তাদের জন্য কিন্তু সিচুয়েশন আরো ডিফিকাল্ট ছিল। আমার সিচুয়েশনটা আমি বলবো যে ওয়াজ সিম্পলার। ওকে মিস্টার চৌধুরী, আমার কাছে এইটা একটু জানতে ইচ্ছা করে যে রাজনীতিটা আপনার কাছে কি? এটা কি একটা প্রফেশন, এটা কি একটা প্যাশন, এটা কি আপনি একটা উত্তরাধিকার, একটা টর্চ বিয়ারার হিসেবে আপনি নিজের মনে করেন? মানে রাজনীতি আপনার কাছে আসলে কি মানে তৈরি করে? আপনি যেমন ইটস আ মিক্স। ইটস আ কমপ্লিট মিক্স। আমি আপনাকে বলতে পারি যে আমি কিন্তু
again একটু পার্সোনাল জায়গায় চলে যাচ্ছি, কিন্তু আমার বড় ভাই কিন্তু ইজ এ বিজনেসম্যান। আমার বড় ভাই সবসময়, আমার ফ্যামিলির মধ্যে সবাই মনে করতো যে এল্ডেস্ট ইন দ্য ফ্যামিলি পলিটিক্স করবে। আমার ভাইয়ের ইন্টারেস্ট ছিল না পলিটিক্স এর মধ্যে, আমার সবসময় পলিটিক্স এর মধ্যে ইন্টারেস্ট ছিল। পরবর্তীতে আমি চিন্তা করেছিলাম যে অ্যাজ আ প্রফেশন হিসাবেই আমি পলিটিক্স করব, যেহেতু একটা সুযোগ হয়েছিল, আমার ইন্টারেস্টও ওখানে ছিল। পরবর্তীতে যখন অ্যাকচুয়ালি পলিটিক্সের মধ্যে চলে এসেছি না, তখন একটা দায়িত্ব পালন করার জন্য এসেছি। এটা হয়তো অনেক মানুষ বুঝতে কষ্ট হবে, কিন্তু বাবা যেই জায়গাটা খালি রেখে গিয়েছিল, এলাকার মানুষজন সকলেই কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল যে এখানে আমাদেরকে নেতৃত্ব কে দিবে, এখানে আমাদের দেখাশোনা কে করবে, আমাদের কষ্টের কথাগুলি আমি কাকে গিয়ে বলবো। ওভাবে করে কিন্তু আমি প্রথমে এসেছিলাম জাস্ট অ্যাজ এ কেয়ারটেকারের থেকে পরবর্তীতে নেতা হওয়ার একটা সুযোগ হয়েছে। মিস্টার চৌধুরী, আমি যদি এখন প্রশ্নটা এমনি করি, যে প্রশ্নটা আমি আদিবকে করছিলাম যে পলিটিক্স কি আপনার জন্য লাভজনক, আমি অর্থনৈতিক লাভের কথা বলতেছি। আপনি তো নিশ্চয়ই ঘরের খেয়ে বনের মোষ তাড়ান না, মানে আপনার তো মানে এটা মানে পলিটিক্সটা তো একটা ইয়াও হইতে হবে যে মানে আপনি কি এটা থেকে লাভ নেন, বেতন নেন, কি করেন, মানে এটা আমি আমার আলহামদুলিল্লাহ আমার জন্য একটা খুব ইজি রাস্তা হয়ে গেছে। ফ্যামিলি বিজনেস আছে, তো ফ্যামিলি বিজনেসের মধ্যে আমার রোলটা খুবই ছোট। আমার ভাই আমার ব্যবসা দেখে আমাকে সুযোগ করে দিয়েছে রাজনীতি করার। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি জিজ্ঞেস করলেন যে লাভ হয় নাকি না, লাভ হয়। লাভটা আমি কি ওটা বলে দিই। আমি আমার লেগেসি ক্রিয়েট করার জন্য, আমার দেশের জন্য কিছু ভালো করে রেখে যাওয়ার জন্য। আর সত্যি করে বলতে যদি একদম জেনুইন আনসার দিতে হয় না, তাহলে বলবো যে ইতিহাসের পাতার মধ্যে যেন আমার ব্যাপারে কিছু ভালো লেখা হয়, এই জিনিসটা চিন্তা করে কিন্তু রাজনীতিতে এসেছি। ওকে, এইবার আমি যদি হুম্মাম কাদের চৌধুরীকে রিপ্লেস করি বিএনপি দিয়ে, তাইলেও কি আপনি একই কথা বলতে পারবেন যে বিএনপির ধরেন ভাইয়ের ব্যবসা আছে, পরিবারের মানে অনেক, চিটাগাংয়ের গেলে চিটাগাংয়ের অনেকখানি জায়গায় মানে আপনাদের পদচিহ্ন আছে, রাউজান তো আছেই, তো আমি কি বিএনপির ক্ষেত্রে এটা বলতে পারি? আমরা তো দেখি যে রাতারাতি আওয়ামী লীগের লোকরা যেরকম বড় লোক হয়েছে, বিএনপির লোকেরাও এই 1-1.5 বছরে মনে করতেছে তাদের অনেক কিছু করে ফেলতে হবে। ওইটার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে এখানে বিএনপি আসলে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় দল হয়ে গেছে বিএনপি। বিএনপির মধ্যে আমরা যেটা আগে অনেক সহজ ছিল, খুব কম মানুষ বিএনপি জয়েন করতে আসতো, এখন তো দেখবেন যে মানে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে বিএনপি জয়েন করার জন্য। তা আমাদের এখন কিন্তু আস্তে আস্তে করে কমিটি ক্রিয়েট করতে হচ্ছে যে কাদেরকে আমরা বিএনপিতে আসতে দিব, অথবা কাদেরকে আমরা বিএনপিতে কোনো পোস্ট হোল্ড করতে দিব। যেই জিনিসটা আমি বলবো বিএনপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ওটা হচ্ছে গিয়ে যে আপনি আদিবকে যে জিনিসটা জিজ্ঞেস করলেন না, যে এনসিপি কিসে বিশ্বাস করে, তারা কি কোন পলিটিক্স এর মধ্যে বিশ্বাস করে, ও খুব লম্বা চড়া আনসার দিয়েছে, কিন্তু কোন মানে ফ্যাক্টটা কি আমি এখন কিন্তু বুঝতে পারলাম না। আমাদের মধ্যে একটা ইউনিফাইং ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আমরা সবাই ন্যাশনালিজমের মধ্যে বিশ্বাস করি। আর আমাদের আপনি কি ন্যাশনালিজম ডিফাইন করতে পারবেন? আমি অ্যাকচুয়ালি ন্যাশনালিজমটা ডিফাইন করতে পারবো। এই জিনিসটা গতকালকে আমি এটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। আপনার বাংলাদেশের বাইরে আপনি যখন ন্যাশনালিজম নিয়ে কথা বলেন না, তো ওটা কিন্তু একটা খুব খারাপ কনোটেশন চলে এসেছে, স্পেশালি ওয়েস্টের মধ্যে। ওটা হচ্ছে গিয়ে যে আপনি ইউ আর গোয়িং টু বি ভেরি ক্লোজ মাইন্ডেড, আপনার ইকোনমিও আপনি ক্লোজ করে রাখবেন, বাইরের কাউকে ঢুকতে দিবেন না। আমাদের জন্য ন্যাশনালিজম একটু ভিন্ন ডেফিনেশন আছে। ওটা হচ্ছে যে আমরা যেহেতু একটা ছোট দেশ, আর আমাদের উপরে যে সারাক্ষণ যে বাইরের দেশটির একটা প্রেশার থাকে, আপনি হয়তো ভালো মতো বুঝতে পারছেন যে কার কথা বলছি। এই আমাদের বর্ডার সিকিউর রাখা, আমাদের ইকোনমি সিকিউর রাখার, আমাদেরকে যে এই বুলিং মেন্টালিটি থেকে প্রোটেকশন দেওয়াটাই কিন্তু আমি ন্যাশনালিজম হিসাবে মেনে নিয়েছি। আপনি হয়তো এই জিনিসটা আমাদের বুঝাতে কষ্ট হয়। এই ব্র্যান্ডের ন্যাশনালিজম তো এনসিপিও মারাত্মকভাবে ধারণ করে, জামাত ইসলামীও তো ধারণ করে, মানে আপনারা কেন আলাদা, এইটা তো আলাদা করে আপনার কাছে একটু আমার জানতে চাইতে হবে। কিন্তু আমি এই প্রশ্নটা একটু করি জনাব চৌধুরী, আপনার জন্য, মানে আপনাকে এই প্রশ্ন করা যায় কারণ আমি সিনিয়রদেরও করেছি বারবার, সিনিয়ররা একরকম উত্তর দিয়েছেন। আপনি মানে লিডার বড় কিন্তু বয়সে তরুণ, সেই জন্য আপনাকেও জানতে চাই, আপনার কি মানে আমি যদি পার্টির আপনাদের দলের প্রধানের কথা বলি, যে দলের প্রধানের জায়গায় বা দলের জায়গাও টাকা পয়সা কত নেওয়া হচ্ছে, কত দেয়া হচ্ছে, এটা কি পরিষ্কার? মানে আমি সোজা ভাষায় বলি, এখন তো কথা বললে কেমন জানি সবাই একটু রাগ করে, কিন্তু জনাব তারেক রহমানের উপরে ভরসা আছে বলে আমি জানতে চাই, জনাব তারেক রহমান কি পার্টি থেকে বেতন নেন? মানে উনি কি করেন?
জনাব তারেক রহমানকে যেই সাপোর্টটা দল দিচ্ছে ওটাতেই ওনার চলতে হচ্ছে। আর আপনারা সকলেই দেখেছেন তারেক রহমান সাহেবের জীবনযাপন কিন্তু ইজ ভেরি সিম্পল। তো ওনার যে ওরকম খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে ওটা কিন্তু সেইটা না। হয়তো আপনি যদি লাক্সারিয়াস আপনার স্কেলে না, কিন্তু আমার স্কেলে আবার খুব সিম্পল না। ম্যাটারস আর কি আপনি স্কেলটা কত বড় ছোট নিচ্ছেন। বাট না না, আমি আপনার সাথে একমত। এখানে আপনি যদি আমাকে বলেন যে তারেক রহমান সাহেব একটা বড় গাড়ি চালাচ্ছে, জি জি জি, না না উনি একটা বড় গাড়ি চালাচ্ছে, আমি আপনাকে বলতে পারবো যে বড় গাড়িটা কিন্তু লিসে নেওয়া, আর লিসের মান্থলি পেমেন্টটা আমাদের দল দিবে। না ওইটা অনেক, কিন্তু আমি যেটা আশা করব যে আমি যখন মানে জানতে চাইবো তখন যেন জানতে চাইতে পারি যে মানে আসলে এটা কোত্থেকে কি হইতেছে। আমরা নতুন বাংলাদেশ বলতে সেইটাই বুঝি, নতুন বাংলাদেশ বলতে সেরকমই বুঝি একটা পরিবারের কাছে। খালেদ ভাই, আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়েবসাইটটা কিন্তু রিলঞ্চ করা হয়েছে, আর ওটার মধ্যে আমাদের একটা নতুন সেকশন করা হয়েছে যে জিনিসটা ইজ এ ডোনেশন পেজ। আর ডোনেশন পেজটার মধ্যে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যে পার পারসন কতখানি ডোনেট করতে পারবে, ওটার মধ্যে ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাকে কিন্তু অনলাইন রিসিট দিয়ে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি। তো আমাদের কিন্তু ওই ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াতে চেষ্টা করছি, যে যত বেশি আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো তত হয়তো মানুষজন আমাদের উপরে ভরসা বেশি করতে পারবে। আমাদের প্রবলেম হয়ে গেছে যে অন্যান্য দলগুলি কিন্তু এখনো ওই ধরনের ট্রান্সপারেন্সি ওই ধরনের স্টেপ এখনো নেওয়া শুরু করে নাই ট্রান্সপারেন্সির জন্য। ওকে, আপনাকে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আমাদের একজন দর্শক মোহাম্মদ জাবেদ আমাকে প্রশ্ন করেছেন, খালেদ শেখ হাসিনা কি সাক্ষাৎকার জন্য আপনাকে তারিখ দিছে? না ভাই, দেয় নাই। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিবের কাছে একটু আসতে চাই। তার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম যে জোটবদ্ধ হয়ে এক দলের প্রতীকে অন্য দলের প্রার্থী নির্বাচনের সুযোগ বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, বিএনপির আপত্তি উপেক্ষা করে এভাবে আরপিও সংশোধন সমর্থন করেন কিনা? শতকরা 83% দর্শক এটিকে সমর্থন করেছেন, শতকরা 17% দর্শক এটিকে সমর্থন করেন নাই, 22,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি জুলাই শহীদ মুগ্ধের ভাই জনাব স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। বিএনপি থেকে 237টি আসন থেকে প্রার্থী ঘোষণা করার পর একটা অবশ্য বাদ দেওয়া হয়েছিল, 236টা বাদ ঘোষণা করার পর ফাঁকা রাখা আসন কোনোটি মাহফুজ আলম, মানে বর্তমান যে উপদেষ্টা আছেন জনাব মাহফুজ আলম এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য খালি রেখেছে কিনা এ নিয়েও আলোচনা আছে। এসব নিয়ে কি বলবেন? 2 জন ছাত্র প্রতিনিধি কি নির্বাচনী সরকারে থাকছেন? তাদের মধ্যে একজন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিন্তু আমাকে বলেছিলেন যে আমি এখন নির্বাচন করি আর না করি, নির্বাচনের কাছাকাছি সময় আমার আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা উচিত হবে না। তারা পদ ছাড়ার ব্যাপারে আপনাদের পার্টিতে কোনো আলোচনা আছে কিনা? আমি আরেকটু যোগ করতে চাই, অনেকেই বলে থাকেন আপনাদের দলের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নাকি মন্ত্রীপাড়ায় হয়ে থাকে এখনো। এটি কি আসলে ঠিক কিনা? যে মানে মন্ত্রীপাড়া বলতে উপদেষ্টাদের বাসায় বা উপদেষ্টাদের পৌরোহিত্যে হয় কিনা সেটি। তারা কি পদ ছেড়ে এসে বিএনপির হয়ে নির্বাচন করবেন, আপনাদের হয়ে নির্বাচন করবেন, রাজনীতিই করবেন না? সেটা যদি একটু বলেন। শহীদ মুগ্ধের ভাই যিনি আছেন, আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছিলাম যে মুগ্ধের শহীদ হওয়াটা আমাদের সবার মধ্যে একটা বড় প্রভাব রেখেছিল। সেখানে স্নিগ্ধের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে আপনারা আসলে একটু মন খারাপ করেছেন কিনা, পিছিয়ে পড়েছেন কিনা? প্রথমত বিষয় যেটা হচ্ছে, আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করছেন। আপনি স্নিগ্ধ দিয়ে শুরু করেন, আমি আপনাকে মনে করে দিব। স্নিগ্ধ দিয়ে শুরু করেন। স্নিগ্ধের ইস্যুটি যে বিষয়টি হচ্ছে যে স্নিগ্ধ তিনি তার শহীদ হওয়ার পরবর্তীতে আমি দেখছি তারা অনেকগুলো দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেখানে তিনি দায়িত্ব ছিলেন, সিইও দায়িত্ব ছিলেন। এরপরে তিনি বাংলাদেশ স্কাউটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে তিনি সর্বশেষ সম্ভবত দেশের বাহিরে পড়াশোনা করতে যাওয়ার এরকম কোন একটা বিষয় সম্ভবত তিনি মনে স্থির করেছিলেন বা কিছু একটা বিষয়। সেই জায়গা থেকে আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে দুটি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে যে বিএনপি আমরা দেখেছিলাম যে অভ্যুত্থানের পর প্রথম বিএনপির কতজন শহীদ হয়েছেন এই সংখ্যাটা প্রথম বিএনপি নিয়ে এসেছিল, যে তাদের 400, প্রথমে বলেছিল 204, তারপরে 427 এরকম একটি সংখ্যা তারা প্রকাশ করেছে। অর্থাৎ আপনি এর আগেও একটি প্রশ্ন করেছিলেন যে আসলে বিএনপি কেন বারবার এনসিপি কে নিতে চাচ্ছে বা এনসিপি কে কেন তার দরকার। আমার কাছে যেটি মনে হচ্ছে যে বিএনপির ভিতর থেকেও একটা জিনিস হচ্ছে যে যেহেতু দেখেন আজকেও তাদের মানে বিএনপির মনের ভিতরে যেই বিষয়টা সেটা অনেক সময় তাদের
অবচেতন মনে বের হয়ে যায়। যেমন ধরেন আজকে তাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ভাই বলছেন যে কমিশন, ঐকমত্য কমিশন টমিশন এগুলো আমরা বুঝি না, আমরা 31 দফা অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্র চালাবো। তার পূর্বে আপনার হচ্ছে তাদের আরেকজন স্থায়ী কমিটির সদস্য তিনি বিশেষ করে মেজর হাফিজউদ্দিন তিনি বলেছিলেন যে সনদ টনদ এগুলো পরের হিসাব, আগে নির্বাচন করতে হবে, নির্বাচনের সব সমাধান। তো এই যে বিএনপির অন্তরে আসলে জুলাই সনদ, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তার মনে যে একটা দ্বিধা আছে কিংবা হচ্ছে সংশয় আছে, সেইটাকে ঢাকার জন্য তারা নানাভাবে যারা অভ্যুত্থানের ফেস আছে তাদেরকে তাদের পার্টিতে অ্যাকোমোডেট করা বা পার্টির সাথে এলাই দেখানোর জন্য তাদের আপ্রাণ চেষ্টা থাকে। সেই চেষ্টার একটা ধারাবাহিকতা ফল হিসাবে তারা সর্বশেষ আপনার হচ্ছে স্নিগ্ধকে হচ্ছে তাদের দলীয় যে সদস্য ফর্ম সেটা পূরণ করে খুব সম্ভবত তাকে মেবি নির্বাচনের জন্য প্রস্তুত করতেছে। এটি আমার কাছে মনে হচ্ছে যে তাদের সেই চেষ্টা জায়গা থেকে। আপনাকে একই প্রস্তাব দিলে আপনি কি যাবেন? কাকে? নো, বিএনপির সাথে আমার যাওয়ার কোনো সুযোগই নেই, সেটি জামাতও নেই এবং আগে আওয়ামী লীগও নেই। কারণ যদি আমি বলি ভাই, যদি এনসিপি যায়, না এখানে বিষয় হচ্ছে কি ভাই, বিএনপির সাথে যাওয়া মানে এখানে বিএনপির সাথে আমরা বিএনপির রাজনীতি করতে যাচ্ছি না। আমরা বলছি বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে যেই দল সবচেয়ে বেশি আন্তরিক হবে, উদার হবে, এই দলের সাথে আমাদের একটা রাজনৈতিক বোঝাপড়া কিংবা হচ্ছে জোট হতে পারে। আপনাদের জোট হইলে তো আপনাদের, আমি যেটুকু বুঝি আর কি, আপনাদের জোট হলে সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে বিএনপি অনেক আন্তরিক। না, এখানে সনদের বিষয় কিন্তু আমরা সনদের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু সেটি এখনো বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে সেটি দেখিনি। কারণ বিশেষ করে উচ্চকক্ষ পিআর কিংবা মৌলিক সংস্কার বেশ কিছু প্রশ্নতে আমরা দেখেছি যে বিএনপি এখন পর্যন্ত তারা রিজিড এবং হচ্ছে আপনারা গেলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে, আপনারা গেলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। হাওয়েভার আপনি স্নিগ্ধের বিষয়টা পরিষ্কার করেছেন, আপনি যদি এখন বাকি দুইটা বিষয় বলেন। ছাত্র উপদেষ্টা, জি, ছাত্র উপদেষ্টারা কি আসলে, ছাত্র উপদেষ্টা কি এখনো সরকারে থাকা ঠিক হচ্ছে কিনা, তাদের জন্য আসলে বিএনপি জায়গা খালি রাখছে কিনা, এটাও যদি একটু বলতেন। মন্ত্রী পাড়াতে আসলে প্রথমত হ্যাঁ আমি বলি দি বিষয়টা, আপনি যেটি বলছেন যে মন্ত্রী পাড়া থেকে এনসিপি পরিচালিত হয় কিনা, দেখেন এটি একটি কি বলে রাজনৈতিক ভাবে হচ্ছে এনসিপি কে বলার জন্য একটা বক্তব্য। কারণ হচ্ছে এনসিপির মন্ত্রীপাড়া থেকে কখনোই এনসিপি পরিচালিত হয় না। কারণ আপনি এখানে একটি বিষয় হচ্ছে যে এনসিপি কোনো একক ব্যক্তি নির্ভর দল না, যে ওই এক ব্যক্তি শুধু মন্ত্রীপাড়ায় আছে তার কথা মতন এনসিপি চলতেছে না। এনসিপির একটা আহ্বায়ক কমিটি আছে, তার সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ আছে, তার নির্বাহী কমিটি আছে 55 সদস্যের, এবং তার সর্বশেষ আপনার সর্বোচ্চ যেটা কেন্দ্রীয় কমিটি আছে 210 সদস্যের। এনসিপি যখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সেটা তার রাজনৈতিক পরিষদ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয় এবং সেটা পরবর্তী নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আলোচনা করে। এটার মধ্যে মাহফুজ সাহেব বা আসিফ সাহেব কোনো রোল প্লে করেন না? না, তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের রোল প্লে করেন না, প্রভাবিত করার চেষ্টা করতে পারেন না, কিংবা হচ্ছে আপনার সরি দুঃখিত, নো প্রবলেম, যে আপনার সেই জায়গাটিতে তাদের এই সুযোগটি হয় না কখনো। তারা কি এনসিপিতে ফিরে আসবেন যখন সরকার ছেড়ে দিবেন নাকি? তারা কোথায় নির্বাচনটা করবেন এটি আসলে খুব একটা জটিল প্রশ্ন। কারণটি হচ্ছে যে আমরা দেখলাম বিএনপি খুব কড়াভাবে গত গত সেপ্টেম্বরে তারা হচ্ছে উপদেষ্টা আসিফ, মাহফুজ এবং হচ্ছে খলিল রহমান তিনজনের নাম ধরে তাদের পদত্যাগ ছিলেন। এরপরে দেখলাম যখন সরকার নির্বাচনের একটা ডেট, আপনি শরৎচন্দ্র পড়েছেন না, বৃহৎ প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয়। বৃহৎ প্রেম যে তারা হচ্ছে দেখলাম যে তারা হচ্ছে পদত্যাগ ছিল, এরপর দেখলাম যে তারা সেই পদত্যাগটা চাচ্ছে না। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বলছেন তিনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। ফলশ্রুতিতে যেহেতু এনসিপির আপনার হচ্ছে যে ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তাদের এখনো আমি বলি একটু ভাই, তাদের জি বলেন আপনি। জি দুঃখিত, সরি অসুস্থতায় আসলে না ইটস ওকে, আমারও কি অবস্থা, জি বলেন। যে তাদের দুজনের এখনো মানে ভবিষ্যৎ ক্যারিয়ার 30 থেকে 40 বছর অপেক্ষমান আছে। ফলশ্রুতিতে তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা তারা কিভাবে দেখতেছেন, রাজনৈতিক ভীষণটা, রাজনৈতিক ক্যারিয়ারটা, এটা একান্ত তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু তারা যে এনসিপির বাইরে চিন্তা করতে পারতেছেন, এইটা কিরকম? এনসিপির বাইরে কি তাদের চিন্তা করতে পারার কথা? এনসিপির বাহিরে চিন্তা করতে পারাটা মানে এনসিপির আদর্শ তাদেরকে টানতেছে না, এটা কিরকম কথা হইলো?
না না, এনসিপির আদর্শ টানতেছে, বিষয়টি সেরকম না। জি। এনসিপির এখানে রাজনৈতিক ভাবে যে পথ চলা শুরু করেছে, হুম। সেই পথ চলার প্রতি তো তাদের এক ধরনের অ্যাফিনিটি তারা ফিল করবেন, হুম। কিন্তু দিন শেষে তো প্রত্যেকে তারা আবার ব্যক্তিগত একটা রাজনৈতিক ভীষণ থাকে, কারণ এখানে এনসিপির কিন্তু একক কোনো রাজনৈতিক দর্শন নাই, এটা কিন্তু একটা সম্মিলিত ভাবে রাজনৈতিক ফিলোসফি। হুম। ফলে মাহফুজের তার একটা নিজস্ব রাজনৈতিক ফিলোসফি আছে, আসিফ মাহমুদ তার একটা নিজস্ব রাজনৈতিক ফিলোসফি আছে, নাহিদ ইসলামের আছে, হুম। এখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাসলিম যারা বলেন, সামান্ত Okay. শারমিন নিবা, Okay. প্রত্যেকের আছে। আমাদের এখানে সবাই ফিলোসফির একটা কমন আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত একটা আগানো হয়। Okay. ফলশ্রুতিতে সে যদি দেখে যে তার ফিলোসফিটা এনসিপিতে আসলে এখানে ভালোভাবে ভালো করতে পারবে, ভালো তাহলে সে আসবে। জনাব আদিব খুবই চমৎকার উত্তর দিচ্ছেন, মানে আমি মুগ্ধ আপনার উত্তরে, যে আসলেই যে আমার সাথে যদি আদর্শের হিসাবে যদি আমাকে অন্য অনেক কিছু করতে, তাহলে আমি এর বাইরে যেতেও পারি। জনাব আদিব আপনাকে ধন্যবাদ, আপনি একটু রেস্ট করেন। দুটি মন্তব্যের ক্ষেত্রে, দর্শকের দুটি মন্তব্যের ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই জনাব চৌধুরী, একটি আপনার জন্য, একটি আমার জন্য। আমার জন্যটা আমি আগে পড়ি। ইনার নাম হচ্ছে সাব্বির আহমেদ কাউসার। উনি বলছেন, খালেদ মহিউদ্দিন আপনি বাংলাদেশে কোন এজেন্সির হয়ে কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছিলেন এবং তাতে কতখানি সফল হয়েছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে হয় যে আমি কোনো এজেন্সির, মানে আমি আমার দেশে গেছি, এজেন্সির এজেন্ডা বাস্তবায়ন কেন করতে হবে সেটা জানি না, সফল হয়েছে কিনা তাও জানি না, মানে যেহেতু বাস্তবায়ন করতে হয় না। আর জনাব সাব্বির আহমেদ কাউসার এই প্রশ্নটি অসংখ্যবার করছেন, সেজন্য আমার এটা দেখা হয়েছে। আর রায়ান এফেক্টস, উনার প্রশ্নটা জনাব হুমাম কাদের চৌধুরীর জন্য, উনিও অসংখ্যবার এই প্রশ্নটা করছেন। উনি বলছেন, বাংলাদেশ আজব একটা দেশ যেখানে অ্যাটর্নি জেনারেল বিএনপি থেকে ইলেকশন করতে চায়, এই টপিকে কেউ কথা বলে না। আপনি যদি একটু বলতেন জনাব চৌধুরী, এইটা কি ঠিক দেখা যাচ্ছে, ভুল দেখা যাচ্ছে? আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাটর্নি জেনারেলের মতো পোস্টে যারা রাজনীতি করবেন বা করেন তারাই আসতে পারেন, কিন্তু এই সরকারের অ্যাটর্নি জেনারেল কেন বিএনপির একজন রাজনৈতিক নেতা হলেন সেটা আমি খুব ভালো বুঝতে পারি না। মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে এনসিপি যে অনেকবার অভিযোগ করেছে যে এই সরকারের মধ্যে বিএনপির লোক অনেক আছে, এইটা কি খুব মানে কি বলবো, এটা কি খুব প্রকাশ্যে প্রকাশ হয়ে পড়লো কিনা, মানে একটু আড়াল আবডাল থাকলে ভালো হইতো কিনা? না দেখেন, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব উনি বলেছেন যে উনি ইলেকশন করতে চান, আর ইলেকশন করার তফসিল ঘোষণার আগে উনি হয়তো পদত্যাগ করে তারপরে উনি ইলেকশন করবেন, ওটাও বিএনপির হয়েই ইলেকশন করবেন, ওই জিনিসটা হয়তো উনি অলরেডি বলে ফেলেছে। জি। এখন এই জিনিসটা সঠিক হলো কি হলো না, এটা তো আমি মনে করি যে একই কাতারে প্রশ্নটা করা উচিত ছিল যে আপনার বাকি উপদেষ্টারাও যারা বর্তমানে দেশ পরিচালনা করছে তারাও পদত্যাগ করে তারা এনসিপি জয়েন করে বা অন্যান্য কোনো দল জয়েন করে কোনো প্রভাব ফেলবে নাকি না, তোরা এই জিনিসটা সঠিক কিনা, এই জিনিসটা আমার মনে হয় যে জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। হাউএভার, আপনি যেহেতু একজন আইনজীবী মানুষ, আপনি জানেন যে এখানে লিগ্যাল কোনো বাইন্ডিংস নেই, তারা এটা করতে পারবে না। আমি কিন্তু আইনজীবী না, মানে সাংবাদিক, আইন আমি না। এটা আসলে ভবিষ্যতের জন্য আলাপ আলোচনার জন্য তোলা থাক। জনাব আসাদুজ্জামান আমারও খুব ঘনিষ্ঠ জন, আমি তার সাফল্য কামনা করি, কিন্তু এই প্রশ্নটি তাকে চিরকালই এটার উত্তর দিয়ে যেতে হবে। আপনার জন্য আমার মনে হয় যে খালেদ ভাই এই জিনিসটা আপনি সঠিক ধরেছেন যে এই আমার হয়তো বলাটা ঠিক হবে না, হয়তো আনপপুলার একটা জিনিস হয়ে যাবে। হাউএভার, এই জিনিসটা ইজ নট আ লিগ্যাল ম্যাটার, ইট ইজ আ মোরাল ম্যাটার। এই জিনিসটা মোরালি ঠিক নাকি না, এটাই হলো কি আপনার আসল প্রশ্ন। মোরাল ব্যাপার তো আরো মারাত্মক ব্যাপার হলো লিগ্যাল ব্যাপার চেয়ে। হাউএভার, আমি আপনার জন্য যে প্রশ্নটি করতে চাই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত বিএনপির মধ্যে জাতীয় নির্বাচনে, মানে যখন পর্যন্ত আসলে সরকার থেকে বড় করে ঘোষণা করা হয় নাই যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে, সেই সময় জাতীয় নির্বাচন নিয়ে অনেক ধরনের সংশয় সন্দেহ সেটা ছিল। সরকার প্রধান অনেকবার বলার পরও সে সন্দেহ কাটছিল না। এরপরেও আবার রোববার জনাব তারেক রহমান এক বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত, মানে নির্বাচনটা অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত আমরা জনাব তারেক রহমানের এই বক্তব্য থেকে দেখতেছি যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে তার মনে সংশয় সন্দেহ রয়েই যাচ্ছে। তিনি বলছেন, আমি তাকে কোট করছি, জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে। কিন্তু আমার থিসিস হচ্ছে, তিনি মানে জনাব তারেক রহমান এই জুলাই আগস্টের এই মানে অসাধারণ একটি অর্জনের পরে যে তিনি 1.5 বছর মানে দেশে আসছেন না, সেটাই বরং বিভিন্ন ধরনের সংশয় সন্দেহের জন্ম দিচ্ছে। তিনি পরিষ্কারও করছেন না তিনি কেন দেশে আসছেন না। আপনার কাছে কি মনে হয় যে সংশয় সন্দেহের কথা তিনি বলছেন নির্বাচন ঘিরে, সেটি কি একটি বাস্তব সন্দেহ, এবং জনাব তারেক রহমানের দেশে না ফেরা কি এতে আরো অনেক বেশি জ্বালানি দিচ্ছে কিনা, আপনি যদি একটু বলতেন।
খালেদ ভাই, আমাদেরকে এই প্রশ্নটা বারবার করে রেসপন্ড করতে হয় যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসছেন না কেন। আমি এটা বেশ সিম্পলিফাই ভাবে আমি এক্সপ্লেন করতে চেষ্টা করেছি, আগেও আবারও করছি। আম, তারেক রহমান সাহেব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান, এবং উনি যদি জুলাই অগস্ট মাসে যদি উনি বাংলাদেশে ফিরে চলে আসতো, ওই অগস্ট 5 পরে যদি বাংলাদেশে ফিরে চলে আসতো, আমার মনে হয় যে পলিটিক্যাল স্টেবিলিটিটা যেটা ইউনূস সাহেব ক্রিয়েট করতে পেরেছে, ওইটা হয়তো একটু আনস্টেবল হয়ে যেত। এখানে সকলেই অপেক্ষায় থাকতো যে ইউনূস সাহেব যেই সিদ্ধান্তই দেয় না কিনা, ওটার পরে তারেক রহমান সাহেবের মতামত কি। তো আমার মনে হয় যে এই স্টেবিলিটিটা ক্রিয়েট করে রাখার জন্যই কিন্তু তারেক রহমান সাহেব দেশে ফিরে আসেননি। এখন আসি যে এই সংকটের ব্যাপারে, অথবা যেই আমরা যে এখন সিচুয়েশনের মধ্যে আছি, আহ, আমরা আন্তরিকভাবে কথা বলে এসেছি বর্তমান সরকারের সাথে। আমরা তো বারবার করে বলে এসেছি যে আমরা as soon as possible আমরা একটি ইলেকশন চাই। আমরা এই ফেব্রুয়ারি মাসের বিষয়টা কিন্তু এসেছিল কারণ জামাতে ইসলামী এই ফেব্রুয়ারি আলাপটা তুলেছিল। পরবর্তীতে আমরা বললাম যে ঠিক আছে, জামাতে ইসলামীর সাথে আমরা একমত হয়ে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে ইলেকশনটা চাই। আমাদের সাইডের থেকে কিন্তু আমরা যত আন্তরিক হওয়া যায় সম্ভব ছিল, আমরা আন্তরিক ছিলাম। প্রবলেম হয়ে গেছে যে এখন বর্তমান সরকারের সাথে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে সম্পর্কটা আছে, আর আমি একটু অ্যাড করে দিতে চাই। আদিব সাহেব যে কথাটা বলেছে না, যে আম, ওনাদের আহ, যেই অ্যাডভাইজাররা তাদের সাথে কি সম্পর্ক না সম্পর্ক, আমরা তো অলরেডি দেখে ফেলেছি যে এনসিপি যখন একটা দাবি করে, ওই জিনিসটা বর্তমান সরকার অত ইজিলি ফেলে দেয় না। সোফার যতগুলি দাবি এনসিপি করেছে সবগুলোই তো বর্তমান সরকার মেনে নিয়েছে। তো ওই জন্য তো আমাদের একটু কনফিউজ থাকি যে আসলেই বর্তমান সরকার আমাদের সাথে কি কত বিএনপির দাবিও তো একটাও ফেলে দেয় না জনাব মোহাম্মদ কাদের চৌধুরী। বিএনপির আমাদের তো আমি এবার দেশে গিয়েছিলাম, দেশে গিয়ে শুনেছি যে বিএনপির মানে সচিবদের মুখে শুনি যে তারা আগে বিএনপি করতেন। আমরা যে কোনো জায়গায় অ্যাটর্নি জেনারেলের কথা তো বললামই, ডিসিএসপিরা আগে বিএনপি করতেন বা ছাত্রদল করতেন বা মানে জামাতে ইসলামী করতেন, আপনার কাছেও নিশ্চয়ই বলে। সবই তো বিএনপি, আমি চারিদিকে তো বিএনপি আর জামাত ছাড়া কিছু দেখি না ভাই। খালিদ ভাই, আসলে আপনি যে কথাটা বললেন না, আই উইশ এই জিনিসটা বাকি সবাইরাও একটু ঠিক মতো বলতো আর শুনতো। তাই কারণ এখন আমি যার সাথেই কথা বলি না কেন, হ্যাঁ সবাই আমাকে এসে বলে যে আরে ভাই আপনি তো জানেন না, আমি তো 2002-এ বিএনপি করতাম। আরে হ্যাঁ 2002 এর পরে কই গেছিলেন আপনি? ঠিক হ্যাঁ না? তো এখন অ্যাবসলিউটলি যতগুলি রাইট। যতগুলি পেঙ্গুইন ছিল হ্যাঁ আওয়ামী কোট পরা, হ্যাঁ সবগুলি এখন সাথে সাথে স্লিভ আমি তো লাগায় এবার ফেলছে, আমি আর তো এবার সবাই গিয়া এখন বলে যে আমরা সব বিএনপি। আমি তো এবার গিয়া সবাইকেই বিএনপি দেখলাম, সবাইকে জামাত দেখলাম, গর্ব নিয়ে বলতেছে ছাত্রদল করতাম। তুমি একটু বলে দিও কারোর সাথে দেখা হইলে, হুম্মাম কাদের চৌধুরীকে একটু বললো আমাকে একটু প্রমোশন দিয়ে দিতে, সিরিয়াসলি অলমোস্ট খালেদ এরকম ছিল। ভাই, আমি গত বছর খানেকের মধ্যে আমি অনেক মানুষ এসে আমার সাথে দেখা করেছে, জড়ায় ধরেছে, হ্যাঁ জড়ায় ধরে আমাকে কান্না করে বলেছে যে আমি আপনার বাবার সবচেয়ে পুরানো কর্মী, হ্যাঁ আমার বিশ্বাস করবেন না আমার উপর দিয়ে কত ধরনের নির্যাতন হুম, চলেছে। ওই লোকটা ঘরের থেকে বের হওয়ার সাথে সাথে আমি ফেসবুক খুলে দেখি যে তার সাথে হাসান মাহমুদের ছবি, শেখ হাসিনার ছবি, অন্যান্য কোনো নেতার ছবি। তো এই জিনিসগুলো এখন এই ভাওতাবাজ অনেক বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে। আর আপনি যে কথাটা বললেন না যে এই সেক্রেটারি বলেন আর অথবা এই সরকারি কর্মকর্তারা যারা হুম, আছে, আম, এরা তো মানে প্রথম কাতারে দাঁড়ানো যে কবে বিএনপি জয়েন করবে। তো ওকে। আমি আমি এই জিনিসগুলো সবকিছু না টেক ইট উইথ সেটাই পিঞ্চ অফ আমার কাছে মনে সল্ট। হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে আওয়ামী লীগের পতনের মূলে এরকম ভাবে এক পুরা দেশকে এক কেন্দ্রিক একটা সিও টাইপ একটা দেশ চালানোর ক্ষেত্রে সেটা রয়েছিল। এটা আপনাদের ক্ষেত্রে হবে কিনা বা আপনারা এরকম নেবেন কিনা সেটা নিশ্চয়ই আপনারা ভেবে দেখবেন। যাই হোক, আমি একটু আদিবের কাছে একটু আসতে চাই। জনাব আদিব, আপনি আপনি জানেন যে এই নিরাপত্তার প্রশ্ন যখন উঠতেছে তখন একটি কথা বারবার আসছে যে 9,000 মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে, যেটা আসলে আপনারা এটাকে সাপোর্ট করেন কিনা, মানে একজন উপদেষ্টার কাছ থেকে এটা আমরা শুনছি, এটা আপনারা সাপোর্ট করেন কিনা, আপনারা এটাকে প্র্যাকটিক্যাল মনে করেন কিনা যে 9,000 মানুষকে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে 300 আসনে কোনো কাজে লাগবে, আপনারা এটাকে কীভাবে দেখেন? আপনার কাছ থেকে যদি একটু ছোট করে শুনতাম। এটা আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছেন, আসলে 9,000 মানুষকে অস্ত্র প্রশিক্ষণ কেন দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করেন। এক আসনে 30 জন করে, 300 আসনে 9,000 অস্ত্র নিয়ে এনসিপির পক্ষে কি পাহারা দিবে জাতীয় ভোটে? আপনার কাছে একটু জানতে চাই জনাব আরিফুল ইসলাম আদিব। না, এটি কোনোভাবেই আসলে যে প্রস্তুতি চলছে সেটির সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না।
কারণ আমি এখন ওই যে আপনি যেটি বললেন, আমি তো আমার দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যে আমি কিন্তু এটা এখনো ইন ডিটেল জানি না বলতে এটা কবে আবেদনের লাস্ট ডেট, এটা নেওয়ার প্রক্রিয়া কি, কিংবা হচ্ছে কোন ওটা কোন কেন্দ্রে, বিকেএসপির কোন কেন্দ্রে কতজন নিবে। তার মানে এটা হচ্ছে যে এটা নিয়ে আমরা, এটা একটা সরকারের একটা অফিসিয়াল ডিসিশন, সরকারের মতন জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে আমরা এই প্রক্রিয়াটার সাথে এনসিপির কোনো ন্যূনতম দূরবর্তী সম্পর্ক নেই। কারণ আপনি জাস্ট যদি এটা দেখেন, আমি বলি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে সারা দেশে যুব উন্নয়ন কেন্দ্র আছে, সেই উন্নয়ন কেন্দ্রটিতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া, সেই প্রশিক্ষণগুলোতে কারা অংশগ্রহণ করে, এখানে পুরস্কারগুলা কারা পাচ্ছে, সেগুলো হিসাব করলে দেখবেন যে এদের সাথে আসলে এনসিপির আসলে কতটুকু সম্পর্ক। অধিকাংশ ক্ষেত্রে এনসিপির সাথে কোনোতম সম্পর্ক নেই, কারণ গভর্নমেন্টের মতো সিদ্ধান্ত নেয় এবং তার মতন করে বাস্তবায়ন করে, তার মতন করে বিজ্ঞাপন দেয়। সেখানে যারা আগ্রহী তারা তাদের মতন করে অংশগ্রহণ করে এবং তাদের মতন করে তারা সেই জায়গাটিতে কাজ করে। ফলশ্রুতিতে এটার সাথে এনসিপি কে মিলানো কোনোভাবেই না, বরঞ্চ যদি এটা তো এরকমও ঘটতে পারে যে ধরেন এই ৯,০০০-এর ভিতর দেখেছি যে ধরেন ছাত্র দলেরও তো অনেকে ট্রেনিং করতে পারে। ফলশ্রুতিতে যে আপনার আগ্নেয়াস্ত্র যে ট্রেনিং, এখানে ১ সপ্তাহ বা ১৫ দিন বা ১ মাসের ট্রেনিং এ যে কেউ হচ্ছে, আমি বলি ভাই একটু ১ মিনিট, প্রথমত বিষয় হচ্ছে যে প্রশিক্ষণ তো আত্মরক্ষা এবং এটা শেখা মানে খারাপ কিছু না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমি তখন বিএনসিসি করেছি, এবং বিএনসিসি তে আমার মনে আছে আমার ১ সপ্তাহের আমাদের সাভার বাইপাইলে একটা ট্রেনিং ছিল। সেখানে আমাদের ১০০ মিটার রেঞ্জের হচ্ছে আমাদের ৭ রাউন্ডের ট্রেনিং করাচ্ছে। তার মানে সেই ট্রেনিং করাচ্ছে মানে কি আমি কি মানে পিস্তলের মালিক হয়ে গেছে, আগ্নেয়াস্ত্রের মালিক না, মালিক হলো। এটা আমি ট্রেনিং ওই সময় করেছিলাম, এখন ওটা আমি ভুলেও গিয়েছি। কিন্তু ফলশ্রুতিতে বিএনসিসি এই ট্রেনিংটার সাথে এটা একটু তফাৎ আছে না? এটা তো তাদেরকে আসলে এখানে না বিএনসিসি তো একটা রেগুলেটরি বডির মাধ্যমে চলে, এখানেও যুব উন্নয়ন কেন্দ্র মন্ত্রণালয় একটা রেগুলেটরি মাধ্যমে চলবে। কারণ আপনার এখানে যারা ট্রেনিং করবেন বা প্রশিক্ষণ নেবেন তারা তো প্রশিক্ষণ নিছেন, কিন্তু তারা তো পরবর্তীতে তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে, কিংবা তাদেরকে জবে দিয়ে তাদেরকে অস্ত্রের লাইসেন্সের জন্য সুবিধা দেওয়া হয়েছে। এই ধরনের তো কোনো প্রসিডিউর নেই। এই ইলেকশনে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ইলেকশনে তাদের কোনো ধরনের দুর্বৃত্তি সম্পর্ক তো নাই, বরঞ্চ যদি আবার এরকম হয় ইলেকশনে, একটু বলি, যদি এরকম হয় যে ইলেকশনে দেখা যায়, আমরা দেখলাম আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি স্বতন্ত্র ইলেকশন করলেন, বিএনপি তার আসনে হচ্ছে ক্যান্ডিডেট দিল না, কিংবা হচ্ছে নাহিদ ইসলামের জায়গায় হচ্ছে বিএনপি ক্যান্ডিডেট দিল, তো তখন তো ঘটনা উল্টো হইতে পারে, রাইট হইতে পারে। তাহলে এই যে শুধুমাত্র ব্যক্তি ধরে দল চিন্তা করে হচ্ছে সমালোচনা করা, এটা আমি মনে করি আসলে আমার কাছে উল্টো ভাও দুইটাই আসলে মানে একটু ভয়ঙ্কর, মানে উল্টো যদি হয় ভাও যদি হয়, এটা দুইটাই ভয়ঙ্কর। আমি জাস্ট এই প্রশ্নটা করতে চাই যে মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এবং তারপর থেকে নানাভাবে আমরা দেখেছি যে যেটা হুম্মাম কাদের চৌধুরী বললেন সেটার সাথে আমি কিছুটা একমত, আসলে অনেক ক্ষেত্রে পুরোপুরি একমত, যে সরকারের সিদ্ধান্ত আসলে এনসিপি বা এনসিপির আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বা কর্মীবৃন্দের কথায় প্রভাবিত হয়েছে। আসলে আমরা তাদেরকে মানে আমরা হয়তো একটা ইকুয়াল সোসাইটি পেয়েছি, কিন্তু জর্জ অরওয়েলের মতো আমরা আপনাদেরকে একটু বেশি ইকুয়াল দেখেছি। এইটা কি আপনি মানেন কিনা, যে মানে আপনারা একটু মানে এই সরকারটা আপনাদের নাহিদ ইসলাম সাহেব বাইরে হওয়ার পরে অবশ্য বলতে শুরু করেছে যে এই সরকারটা আমার না, কিন্তু এখানে বিষয় যেটা হয়েছে কি খালেদ ভাই, সেটি হচ্ছে যে এই সরকার শুধু আমাদের না, বিএনপিও আমাদের ছিল, জামাতও আমাদের ছিল। আন্দোলন যখন ১-১.৫ মাস চলছে, তখন ওই নাহিদ ইসলাম কিংবা হাসান সারিসরা যে কর্মসূচি দিচ্ছেন, ওই কর্মসূচির হুবাহু দাড়ি কমা অনুযায়ী তারেক রহমান তার নেতাকর্মীদের পালন করা দিচ্ছেন। ফলশ্রুতিতে সময়ের সাথে সাথে এটি ডিপেন্ড করছে। গভর্নমেন্ট যখন প্রথম ফর্ম হয়েছে তখন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করছে। তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে বিএনপি বলেন, জামাত বলেন, তারাও কোর্ডিয়ালি সেটারে ইতিবাচক ভাবে নিচ্ছে, সহযোগিতা করেছে, দেশের স্টেবিলিটির ক্ষেত্রে, আইন শৃঙ্খলা, মানে নানা ক্ষেত্রে সরকারকে সহযোগিতামূলক ছিল। কিন্তু যখন এটি আস্তে আস্তে এগিয়ে গেছে এবং এনসিপি কিংবা পরবর্তীতে একটা রাজনৈতিক শক্তি আকারে হাজির হওয়ার চেষ্টা করেছে, তখন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ভাবে ক্ষমতার প্রশ্নে তারা আলাদা আলাদা হয়েছে এবং তারা এনসিপি কে বিপরীত কিংবা হচ্ছে দ্বিমত তৈরি হয়েছে। ফলশ্রুতিতে এই জায়গাটি যেটি আপনি বলেছেন যে গভর্নমেন্টের আমাদের দ্বারা প্রভাবিত হয়েছে, বিষয়টি এরকম না, বরঞ্চ আমি মনে করি ৫ই আগস্ট এবং তার পূর্বে থেকে গত ২ বছরে এনসিপি কিংবা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যে লিডারশিপ ছিল
তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো পজিটিভ ছিল বলেই বাকি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে সাড়া দিয়েছিল এবং সেই অনুযায়ী সেটির একটি ফলো আসছে। ফলশ্রুতি এখন যেটি হয়েছে যে বরঞ্চ আমি দেখি যে এরপরে যখন রাজনৈতিক দলগুলো রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে তার দাবি দেওয়া আদায় করে নিয়েছে, সেটির ক্ষেত্রে তারা প্রভাবিত করেছে। আরেকটা এখানে এই কথাটা ঠিক বলছেন আদিব সাহেব, কারণ হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে এনসিপির দাবি দেওয়া, মানে এনসিপি বা এনসিপির জন্মের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি দেওয়া যত সহজে সরকার মেনেছে, তত সহজে সরকার কি বিএনপি, জামায়াত বা অন্যান্য দলের দাবি মেনেছে? আপনার কাছে এরকম মনে হয়? আমরা দেখেছি যে আরো বেশি মেনেছে। তাই এনসিপি কিংবা ইয়ারা তো রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, আর বিএনপির তো দাবি দেওয়া জাস্ট এক লন্ডন বৈঠকের মাধ্যমে সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়ে গেছে। না, বৈঠক তো আপনারা মানে বৈঠকটারে তার আপনি দাবি দেওয়ার কথা বলতে পারেন। এখন প্রধান উপদেষ্টা যদি আপনাদের প্রধান উপদেষ্টা যদি লন্ডনে গিয়ে বৈঠক করেন, সেটা তো আর বিএনপির দোষ না, বিএনপি শক্তি বলতে পারেন আপনি। মানে ওই তো মানে শক্তি বলেন, মানে দাবি দেওয়ার পূরণের ক্ষেত্রে বলেন বিএনপির, মানে এখানে একটা বিষয় হচ্ছে কি, মানে যেহেতু ছাত্র, মানে এটাকে বললে একটা ইয়া করা যায়, একটু সরল ভাবে দেখা যায়। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এই গভর্নমেন্ট সরকারকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, অথচ এই সরকারের প্রত্যেকটি উপদেষ্টা নিয়োগের আগে তারেক রহমান, তারপরে শফিকুর রহমান বলেন, তাদের নাম ধরে ধরে তাদের বিষয়, যাদের বিষয় ভেটো দিছে তারা আসতে পারে না, যাদের বিষয়ে তারা সম্মতি জ্ঞাপন করছে তারা গভর্নমেন্টে যেতে পেরেছে। তো ফলশ্রুতিতে কিন্তু দিন শেষে ছাত্রদেরকে বলে যেটা হয়েছে যে আপনি দেখবেন যে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে বিএনপি, জামাত অধিকাংশই তারা তাদের মতো করে স্টেক নিয়েছে। ফলশ্রুতিতে এটা হচ্ছে কি, ওই যে ছাত্রের উপরে বলে দিয়ে, মানে দোষটা সরকারের, দোষটা ছাত্রদের উপরে, সরকারের ভালোটা রাজনৈতিক দলগুলো তারা। জনাব আদিব, আমার মনে হয় যে আপনি আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আরো বেশি করে নিশ্চয়ই এই বিষয়টা আরো বেশি জানেন, কিন্তু আমি যতদূর জানি যে কেবলমাত্র বিএনপির বা জামায়াতের সাজেশনে কোনো উপদেষ্টা আসলে নিয়োগ হয় নাই। বিএনপির পছন্দের উপদেষ্টা আপনাদেরও পছন্দ ছিল, যেটা আপনাদের পছন্দ ছিল না সেটা আপনার নাম কেটে দিয়েছেন আসলে। মানে আপনি এরকম, আমার মনে হয় আমরা এখন খোলাখুলি কথা বলতেছি, আপনি একজনের নাম করতে পারেন যে এটা আপনারা উপদেষ্টা আপনাদের পছন্দ হয় নাই বা আপনারা জানতেন না, এরকম কেউ ছিল না। কিন্তু ওই সময় আপনারাই আসলে মানে যেটাকে বলে ড্রাইভিং সিটে, সেটাতে আপনারাই ছিলেন। না, এখানে ড্রাইভিং সিটটা আসলে বিষয়টি সেরকম ছিল না। এখানে বিষয়টি হচ্ছে যে ওই মোমেন্টে উপদেষ্টা ফরমেশনটা কিভাবে হয়েছে। এনসিপি বৈষম্য বিরোধীর পক্ষ থেকে যে লিয়াজু কমিটি করা হয়েছিল আমাদের 6 সদস্য, লিয়াজু কমিটি যার সমন্বয়টা করেছে, কিছু ক্ষেত্রে তারা যেমন ধরেন আমরা বিএনপির সাথে আলাপ করছি, বিএনপির ঠিক আছে এদের বিষয়ে তাদের আপত্তি নাই, কিংবা হচ্ছে আমরা কিছু সিভিল সোসাইটির পক্ষ থেকে মতামত নিয়েছি, আমরা ধরেন হচ্ছে জামাতের থেকে নিয়েছি। এখানে বলা চলে যে গভর্নমেন্টের তখন ধরেন ডক্টর ইউনূস তার একটা নিজস্ব একটা ধরেন দৃষ্টিভঙ্গি ছিল, বলা চলে যে আর্মির প্রধানের তার একটা দৃষ্টিভঙ্গি ছিল। এই যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল, সেই জায়গা থেকে আমরা একটা তালিকা করে গভর্নমেন্টকে প্রপোজ করছি যে হ্যাঁ এটা করা যেতে পারে কিনা। তখন গভর্নমেন্ট দেখছে ওই তালিকা কিন্তু তাদের মতন করেও কিন্তু তারা কিন্তু না, আপনারা এই আলোচনাটা আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে। কিন্তু আপনি যদি জাস্ট একটা কথা বলেন যে উপদেষ্টা পরিষদে যদি 19-20 জন যদি এখন পর্যন্ত থাকা থাকেন, এর মধ্যে কতজন আপনাদের অপছন্দের লোক, মানে আপনারা কোনোভাবে এদের দিতেন না, এরা বিএনপি আওয়ামী লীগ বলছে বলে, আওয়ামী লীগ না বিএনপি জামাত বলছে বলে আপনাদের গিলতে হয়েছে, এরকম কয় পার্সেন্ট লোক আছে বা কতজন আছে? না, এখানে ওইরকম বিষয়টি সেরকম আসলে সিদ্ধান্ত হয় না। বিষয়টি হচ্ছে যে উপদেষ্টারা যখন, আচ্ছা আরেকটু অন্যভাবে বলি, আপনাদের একেবারে ভেটো সহ কেউ কি উপদেষ্টা হইতে পারছে? একজনও আমার জানা মতে কিন্তু পারে নাই, কারণ আপনারা স্পেসিফিক ভেটো দিচ্ছেন, সেই লোক উপদেষ্টা হয় নাই, একটু আমি জানি। না, এটা তো তারেক রহমানও ভেটো দিচ্ছেন, সেই লোক উপদেষ্টা হইতে পারেন, এরকম তো অনেক আছে। সেই লোক উপদেষ্টা না হলে সেই লোক অন্য কিছু হয়েছে না, সে লোক কিছুই হইতে পারেন না। আচ্ছা ঠিক আছে, সারা কামালের তিনি কোন দায়িত্বে আসতে পারেন না। আচ্ছা ঠিক আছে জনাব আদিব, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটু জনাব হুমায়ুন কাদের চৌধুরীর কাছে যেতে হবে। জনাব হুমায়ুন কাদের চৌধুরী, আপনার কাছে যদি একটু আমরা জানতে চাই যে অনেকগুলি বিষয় জনাব আরিফুল ইসলাম আদিব বলেছেন, তিনি বলেছেন যে মানে এই নির্বাচনটা নেওয়ার সময় বা এই সরকারটার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে অবদান বা পরিস্থিতি ছিল সেইটা আসলে কীভাবে কাজ করেছে। আমি এটার সাথে খালি একটু যোগ করতে চাই যে বিএনপি নানা সময়ে এই যে সংস্কারের ব্যাপারে অযথা প্রতিটি বিষয়ের মধ্যে থেকে কথা বলে ডিসেন্ট দিয়ে এটিকে আসলে দূরবর্তী করেছে, এবং ইলেকশন যে আজকে
ফেব্রুয়ারিতে হতে হলো, এটা একটা বড় কারণ জুলাই সনদ বা জুলাই চার্টারের প্রতি বা জুলাইয়ের স্পিরিটের প্রতি আপনাদের এক ধরনের আমি বলবো এক চোখ বন্ধ নীতি। আপনি যদি একটু মন্তব্য করতেন যে এই সরকারের মধ্যে আপনাদের স্টেকই বেশি। আপনারা বললে সরকার প্রধান গিয়ে লন্ডনে গিয়ে দেখা করে আসে আপনাদের সঙ্গে, কিন্তু আপনারা এই সরকারের যা কিছু মন্দ তার দোষ আবার দিতে চান আপনারা সরকার এবং এনসিপির প্রতি। একটু যদি শেষ কথাই আমাদের এটা আপনি যদি একটু বলেন। খালেদ ভাই, তাহলে আমি তাহলে একটু আদিব সাহেব যে কথাটা বললো ওটা দিয়ে শুরু করি, তারপর আপনার সাথে আমি যোগ করে দিব। আমাদের একটু গ্রামের ভাষায় বলি যে আমার একটা প্রিয় খালা থাকে, ওই খালাটার কাছে আমি ঈদের দিন যদি যাই, আমি গিয়া বললাম যে এই ঈদে আমার একটা মোবাইল দিবা, একটা শার্ট দিবা, একটা পাঞ্জাবি দিবা, একটা জিন্স প্যান্ট দিবা। আর আমার ভাই গিয়া যদি বলে যে তুমি তো হইলে গিয়া ফেভারেট, তো তুমি এত কিছু চাইছো, সবকিছুই পাইলা, ভাই আমারে তুমি খালি একটা লুঙ্গি দিও। হ্যাঁ, এইটা হয়ে গেছে বিএনপির অবস্থা। এখন এনসিপি গিয়ে এত লম্বা লিস্ট নিয়ে আসছে, সবকিছু পাওয়া গেল, আমার দল খালি গিয়ে একটা লুঙ্গি নিয়ে আসছে, ওইটা হলে গিয়ে নির্বাচন। এখন আমরা এত কিছু দেখার পরেও যদি এই আর্গুমেন্টের মধ্যেই থাকি যে এখানে আমার খালার ফেভারিট বা বাইকনা কোনটা, তো ওটা তো আর বলে লাভ নাই। আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ সবকিছুই দেখে ফেলছে। রিগার্ডিং নোট অফ ডিসেন্ট, আমরা এই জুলাই চার্টারের বিষয়ে যতগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওটার কিন্তু এখনো ফুল কপি কেউই পায়নি। আর আমাদেরকে কেউ এখন পর্যন্ত জিজ্ঞেসও করেনি যে আপনারা কোন কোন পয়েন্টের মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। যেইগুলি আমাদের কাছে আছে, ওটা হচ্ছে গিয়ে যে মেইন বিষয় যেটা যেটা আমার চোখে পড়েছে সবচেয়ে বেশি, ওটা হলো গিয়ে যে আপনার জুলাই চার্টার হ্যাজ টু বি অ্যাট দ্য সেম লেভেল অ্যাজ দ্য কনস্টিটিউশন। আপনার কনস্টিটিউশনের ওটা কনস্টিটিউশনের উপরেও উঠিয়ে দিচ্ছে যে এন্ড ইট ক্যানট বি আপনার প্রশ্নবিদ্ধ করা যাবে না, এটা লিগালি বাইন্ডিং হতে হবে, অনেক নানা কিছু। এটা তো আপনারা রেটরিক বলতেছেন মিস্টার চৌধুরী, মানে কনস্টিটিউশনের উপরে ওনারা চাচ্ছে না, কনস্টিটিউশনের মধ্যে অন্তর্গত চাচ্ছে, অন্তর্ভুক্ত চাচ্ছে, যাতে এটা বা নতুন কনস্টিটিউশনের মধ্যে। খালেদ ভাই, আমরা এই ওয়ান লাইনের অনেকগুলি শুনতেছি যে আমরা একটা নিউ রিপাবলিক চাই, আমরা নতুন সংবিধান চাই, আমরা সংবিধানের মধ্যে জুলাই চার্টার ঢুকাতে চাই। আপনার কতগুলি জিনিস অ্যাকচুয়ালি পসিবল, এটা কিন্তু আমাদের একটু বিবেচনা করার দরকার আছে। আর ওনারা যা যা চাচ্ছে সবকিছু কিন্তু লিগ্যাল বাইন্ডিংস এর মধ্যে যদি আনতে চান, হ্যাজ টু বি রাটিফাইড ইন পার্লামেন্ট। ওনারা যেটা বলতে চাচ্ছে যে কিছুই রাটিফিকেশন লাগবে না, আমরা বর্তমানে যা আছে ওটা দিয়ে কাজ চালিয়ে ফেলবো। তো এখানে আপনি যদি আইনি যদি না মানতে চান, আপনার তাহলে তো ওই আপনি জর্জ অরওয়েলের কথা বলতেছেন, আমরা তো এখন সায়েন্স ফিকশনের দিকে চলে যাচ্ছি, ঠিক না? এইগুলি তো আমার মনে হয় যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া দরকার আছে। আর এই জুলাই চার্টারের বিষয়ে যেহেতু আমরা কথা বলছি, খালিদ ভাই, আমার মনে হয় যে এই জিনিসটা একটু একনলেজ করা দরকার যে এত ঝড় ঝাপটা সবকিছু সহ্য করেও আমাদেরকে যখন প্রেশারাইজ করা হলো, আমাদেরকে না, বর্তমান সরকারকে যখন প্রেশারাইজ করা হলো যে এই 4 দিনের মধ্যে আপনার সই করে ফেলতে হবে, এই করতে হবে, আমরা কিন্তু ওই বৃষ্টির মধ্যে ছাতা ধরে কিন্তু আমরা ওই দিন সই করতে আমরা হাজির হয়েছিলাম। কারা হাজির হয়নি এই জিনিসটাও কিন্তু আমাদের একটু দেখা দরকার আছে, যে অভিমান করে যে আমার মতো 100% হয়নি ওই জন্য আমি আজকে যাবই না, এই নকরাগুলো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের সাথে করে লাভ নাই। একটু লেটস বি প্র্যাকটিক্যাল, লেটস বি রিয়েলিস্টিক এন্ড লেটস ওয়ার্ক ফর দ্য নেশন। ওকে, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনি, আমরা কি একটু আদিবকে শুনতে পারি? আদিব, আপনি তো ভালো ডিবেটর ছিলেন, আপনি 50 সেকেন্ড একটু বলেন তো যে এই কথা কিন্তু ঠিক, আপনারা কিন্তু জান নাই, মানে এটা না, এখানে আমরা দেখেছি এবং দেখেন কক্সবাজার চলে গেছে। না সনদের আগের দিন পর্যন্ত যেটি হয়েছে না, এখানে বিষয় যেটি হয়েছে জুলাই সনদের প্রশ্ন বলছেন তো, জুলাই সনদে আমরা তো স্বাক্ষর করিনি, আমরা বলেছি যে আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করে এই আনুষ্ঠানিকতা শুধুমাত্র। এবং সেখানে আমরা দেখলাম বিএনপি জামাত সর্বশেষ না বলে শেষ পর্যন্ত দিল। বিএনপি তো মহা ধুমধামে বললো যে সংস্কার শেষ, সংস্কার সবকিছু হয়ে গেছে, এখন শুধু নির্বাচন বাকি। এরপরে আমরা আবার দেখলাম কি যে বিএনপি এসে বললো যে তারা সনদে স্বাক্ষর করে প্রতারিত হয়েছে। আপনি 5 আগস্ট থেকে যদি আপনি বলেন যে আপনারা তো আসলে মানে কক্সবাজার চলে যান। 5 আগস্ট না 5 আগস্ট আমাদের সেখানে উপস্থিত ছিল, 5 আগস্ট আমার দলের পক্ষে উপস্থিত ছিল এবং সেখানের এটা কি বলে জুলাই ঘোষণাপত্রে তো উপস্থিত ছিল। এবং সেখানে আমরা দেখেছি যে সেই ঘোষণাপত্র যখন একপাক্ষিকভাবে বিএনপির শুধু রাজনৈতিক অর্জনগুলাকে গ্লোরিফাই করা হয়েছে, তখন আমরা বলেছিলাম যে জুলাই সনদের ক্ষেত্রে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে, সেই জারির টেক্সটটা আমরা দেখে এরপরে আমরা স্বাক্ষর করব, কারণ আমরা তো এর আগে একবার প্রতারিত হয়েছি।
ওকে বাস এইবার একটু যদি জনাব চৌধুরী আপনি শেষ করেন, মানে আমার আদিবের কাছ থেকে শোনার দরকার ছিল যে চুন খেয়ে তো আমাদের একবার মুখ পুড়েছে, এখন তো আমরা দই দেখে চুন ভাববই, বা দই কিনা আমরা তাহলে আমি একটু ওনার সহকর্মীর ব্যাপারে একটু বলে ফেলি। আমরা শুনেছি যে উনি বলেছে যে বিএনপি তো কি বিয়ে করে ফেলেছে, এখন তো সংসার করতে হবে না, এরকম কথা বলেছিল না? হ্যাঁ, এরকম কথা বলেছিল যে আমরা তো সই করেছি না ভাই, কাবিন নামায় সই করেছি। এখন আমি কাবিন নামায় সই করেছি, এখন জামাই বউ সব ঠিক আছে, ইমাম সাহেবও বলছে বিয়ে ঠিক আছে, সব ঠিক আছে, উনি আসছে গেস্ট হিসাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বিয়ে কেমন হইতে হয় আর সংসার কেমনে করে করতে হয়, যেখানে ওনারা স্বাক্ষরই করে নাই। ভাই আই এম সরি, বাট এইখানে আপনার লেভেল প্লেইং ফিল্ড চান আর আপনি যদি একই লাইনে দাঁড়াইতে চান, স্বাক্ষরটা করা উচিত ছিল মনে হয়। আপনি যদি স্বাক্ষর তো অবশ্যই আমরা করব, কিন্তু সেটা টেক্সট দেখে করব, টেক্সট দেখে করবে, টেক্সট না দেখে। আমি তো আমার তো মনে হয় যে আমাদের যে দলরা না যে দলগুলো আমাদেরকে 30 বছরের রাজনীতির অভিজ্ঞতা শুনিয়ে বলতো শুধু টেক্সট কি আদিব শুধু কি টেক্সট, আপনারা কিভাবে এটা বাস্তবায়িত হবে সেটাও আপনারা এখনই শুনে নিতে চান? তা মাঝখানে গণভোট আছে, একটা সংসদ আছে, এটা কেমনে? আমরা তিনটা দাবি করেছিলাম, আমরা তিনটা দাবি বলেছিলাম, যে তিনটা দাবির দুটোর ক্ষেত্রে আমরা সরকার ইতিবাচক অগ্রগতি দেখেছি। একটি বাকি আছে, যে সনদটি এই আদেশটি কে জারি করছে, সেক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের কথা বলেছিলাম, তিনি আদেশটি জারি করবেন এবং এর টেক্সটটি জাতির সামনে, শুধু নট অনলি দলগুলো, মানে জাতির সামনে উন্মুক্ত করা, যে এই টেক্সটে আসলে মানে আদেশটা জারি হচ্ছে। সেটি উন্মুক্ত না হলে আসলে এটির ভিতরে অনেক ফাঁক ফোকর থেকে যায়। আমার মনে হয় যে উন্মুক্তের কথা বলেছেন হুমায়ুন কবির চৌধুরী, আপনি যদি বলে শেষ করতেন যে গণভোটটা নিয়ে আপনি কোনো ধরনের জটিলতা দেখেন কিনা, এখন নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখেন কিনা, যে প্রশ্ন আমি আগে করেছিলাম সেটা বলে যদি আজকে শেষ করেন। আজকে অনেক আমার মনে হয় যে এখানে গণভোটের বিষয়ে আপনি বলেন বা অন্যান্য এই সামনের নির্বাচনের কথা বলেন, আপনার মেইন যেই জিনিসটা একটু নজর রাখতে হবে ওটা হচ্ছে গিয়ে আমরা যারা যারা বর্তমানে বাংলাদেশে বাস করছি, যারা যারা রাজনীতির সাথে জড়িত আছি, আমাদের সকলের কিন্তু একজন আরেকজনের প্রতি একটু গুড ফেইথ রাখা দরকার আছে। যে জিনিসটা বাংলায় বলা হয় যে নিয়ত সবার যদি ভালো হয়ে থাকে তাহলে আশা করি সবকিছুই ভালো থাকবে সামনে। আমার মনে হয় যে আমাদের মধ্যে আর এনসিপি জামাতের মধ্যে যেই বর্তমান টেনশন আছে, ওই জিনিসটা খুব ইজিলি রিজলভ করা যায় যদি আমরা একজন আরেকজনের উপর একটু ভরসা রাখি আর যদি লাইন অফ কমিউনিকেশন ওপেন থাকে। এই জিনিসটা মনে হয় যে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি উইল বি মাচ ইজিয়ার। আমার মনে হয় যে পরিস্থিতি এখন একটু ভালোর দিকে যাচ্ছে। আমার টেক হচ্ছে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যবধান ঘুচতেছে। রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ব্যবধান ঘোচার একটা লক্ষণ বোঝা যায় হচ্ছে রাজনৈতিক দলগুলি যখন সাংবাদিকদের আক্রমণ করতে থাকে, তখন বোঝা যায় যে রাজনৈতিক দলগুলির ভিতরে ভিতরে আসলে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ সাংবাদিকরা বা অন্য গোষ্ঠীর লোকেরা যখন শত্রুতে পরিণত হয় তখন নিজেদের মধ্যে এক ধরনের একীভূত হয়। সেটা আমরা গত 30-40 বছরের বা 10-20-30-এর অভিজ্ঞতা থেকে জানি। তবে যাকেই প্রতিপক্ষ গণনা করা হোক না কেন, আমার আহ্বান থাকবে এনসিপির তরুণ নেতার প্রতি এবং বিএনপির তরুণ, মানে নট দ্যাট তরুণ লাইক আদিব। মাঝে মাঝে ভাই আমি একটা কনফিউশনে হই, যেমন বিএনপির আর ধরেন 10 জন তরুণ নেতার ছবি দেয় যে যাদের বয়স মোটামুটি 45 থেকে 55, তখন আমরা চিন্তা করি যে আমরা তাহলে আসলে কি। না আমি বলি আদিব আপনারা কি, আমার বয়স 51-র বেশি, তো আমি কিন্তু নিজেকে মানে ইয়া ভাবি, যুবক ভাবি, বুঝছেন? হুম্মামকে তরুণ ভাবি, আপনাদের তরুণ তর ভাবি আর কি, বুঝছেন? কারণ লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, তো আপনারা যদি আমাদেরকে এখন বুড়া বলেন তাহলে এটা আমাদের জন্য একটা এটা কষ্ট না, ঠিক আছে বুড়া বলেন, গালি টালি একটু কম দেন, বুড়া টুরা বলেন, অসুবিধা নাই। জনাব হুমায়ুন কবির চৌধুরী, না গালিও দেন, জনাব হুমায়ুন কবির চৌধুরী এবং জনাব আরিফুল ইসলাম আদিব, আপনাদের অনেক ধন্যবাদ। আজকে যদিও একটু আলোচনাটা একটু তাত্ত্বিক পর্যায়ে হয়েছে, তবে অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং আমরা চাইবো যে এই আলোচনার স্পিরিটটা ঠিক থাকে এবং এই স্পিরিটটাকেই আমি আসলে জুলাইয়ের স্পিরিট মনে করি, যেখানে সব পক্ষে সব মতের সব কথার সব দলের কথা মানুষ শুনতে পারে। এবং আমিও মনে করি যে নিজের রাইট, মানে এটা আমি